আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, আজকে আমাদের 10 নাম্বার ক্লাস কোয়ান্টাম মেকানিক্সের উপরে কোয়ালিটেটিভ কেমিস্ট্রি অধ্যায়ের। সো আজকে আমাদের যে টপিকটা দেখতে হবে সেটা সম্ভবত কোয়ান্টাম সংখ্যা, এই টাইপের কিছু একটা। সো খুবই ইম্পর্ট্যান্ট টপিক। ইনফ্যাক্ট এইচএসসি পরীক্ষা এবং অ্যাডমিশন টেস্টে দুই জায়গাতেই এখান থেকে ভয়াবহ রকমের প্রশ্ন আসে চিন্তার বাইরে। তো চলো, শক্তি স্তরে আজকে হচ্ছে ভাইয়া, ব্যাসার্ধ। হ্যাঁ, একটা কোশ্চেন ছিল। বলো। ফোটন কণা মানেই তো আলো, তাই না? ফোটনের প্রবাহ, হ্যাঁ। ফোটন কণা মানে তো আলো। আচ্ছা, ফোটন কণার বেগ, আলোর বেগ, এই প্রশ্নটা কতটুকু ভ্যালিড? ফোটন কারণ কণার আলোর ফোটন বেগ মানে কি? মানে ফোটন কণার বেগ আলোর বেগের কাছাকাছি, আলোর বেগের সমান। এটা হুম কতটুকু ভ্যালিড? মানে ফোটন কণা মানেই তো আলো। হুম এই প্রশ্ন করছে কোথায়? মানে আমি আপনার ওই স্টোরিতে একটা স্ক্রিনশট দেখে আর কি এই প্রশ্নটা মাথায় রাখছে। আমার স্টোরিতে? হ্যাঁ, তো এটা না না না, আমি নুসরাত যে আপনাকে করছিল। কোশ্চেন করছি না, ওইটাই। নুসরাত করছিল। কি প্রশ্ন করছিল আল্লাহ জানে, মনেও নেই। আচ্ছা, ওই লোক কিছু একটা হবে। শোন, ফোটনের স্পিড যা আলোর স্পিডও তাই। ও করছিল হচ্ছে ইলেকট্রনের স্পিড নিয়ে, এবার মনে পড়ছে আমার। বুঝেছো? ও বলছিল যে ইলেকট্রন গুলার বেগও কি আলোর বেগের সমান কিনা, বা এই টাইপের কিছু একটা বলছিল। ওকে, আসেন আজকে আমাদের দেখতে হবে শক্তি স্তরের ব্যাসার্ধ নির্ণয়। আহা, আমি একটা জিনিস ভুলে গেছি। আচ্ছা, ব্যাপার না। কোয়ান্টাম সংখ্যা নিয়ে কথাবার্তা বলতে হবে। নোড আর লোব, অরবিটার অরবিটাল, খুবই ফালতু টপিক। তোমাদের বইতে ঠিকমতো বলাও নাই, ওইখান থেকে প্রশ্নও আসে না। এই ছোটখাটো এমসিকিউ আসতে পারে আর কি। আর দূর, এই বিয়ার ল্যাম্বার্টের সূত্রটা প্রতিদিনই রয়ে যায়। কি একটা অবস্থা! বিয়ার ল্যাম্বার্টের সূত্র ও রাগ করছে, ওকে যে সেদিন স্লাইডে রাইখাও পড়াই নাই। এখানে প্রতি ক্লাসের আগে একবার মনে করায় দিচ্ছে বিয়ার ল্যাম্বার্টের সূত্র। আচ্ছা, চলেন। এটা কি অঙ্ক দিছে কেন প্রথমেই? আচ্ছা ঠিক আছে, দিছে। ও গত ক্লাসের প্রশ্ন মনে হয়। হাইড্রোজেন পরমাণুর একটি কক্ষপথের ব্যাসার্ধ এত সেন্টিমিটার, রেডিয়াস দিছে আমার কাছে। আর রেডিয়াস 8.5 ইন্টু 10⁻⁻8 সেন্টিমিটার, এবং সেখানে ইলেকট্রনের গতিবেগ এত সেন্টিমিটার পার সেকেন্ড হলে ইলেকট্রনের বেগ 5.4 দূর। আচ্ছা, ওই যে কিছু একটা আছে আর কি। আচ্ছা, এত হলে ইলেকট্রনটি কোন কক্ষপথে আবর্তনশীল রয়েছে? কোন কক্ষপথে কিভাবে বের করবো বলেন তো? এন এর মানটা বের করতে হবে না আমাদের? সো এখন আমরা বোরের একটা সূত্র শিখছিলাম। বোরের সূত্রটা কি ছিল? MVR ইকুয়াল টু NH বাই টুয়াইস পাই। এখানে দেখো তো, সবগুলো রাশির মান জানা আছে না আমাদের। ইলেকট্রনের ভর কত লিখবো বলেন তো? 9.11, 10⁻, কত মাইনাস, কত লেখা লাগবে? 28 400। লেখা লাগবে। হ্যাঁ, মানে তুমি থার্টি যদি থার্টি যদি তুমি গ্রামে কাজ করো, মানে পুরাটারে সিজিএস এ কাজ করো, তাহলে 28 লেখা লাগবে। আচ্ছা ঠিক আছে, 28 লিখতেছি না। -31 কি কেজি না? কেজি এককে তো -31। ভেলোসিটি হ্যাঁ, বসাবো কত আমরা? 5.54452 ইন্টু 10⁻, কত এবার 7-এর জায়গায় হয়ে যাবে কত বলো তো? 5। তাইলে আসবে মিটার পার সেকেন্ড। বুঝতে পারছিস তো? এটাকে বসাইছি কেজিতে, তাহলে এটা মিটার পার সেকেন্ডে। রেডিয়াস বসাবো কত? রেডিয়াস বসাবো হচ্ছে 8.5 10⁻, কত বলেন? -8 আছে সেন্টিমিটার। তাহলে মিটারে গেলে কত হবে? মানটা ছোট হয়ে যাবে না? 10⁻10 সেন্টিমিটার, না এবার হবে হচ্ছে মিটার। বুঝতে পারছিস কি? বোঝা না? আচ্ছা, জি তাহলে ভাইয়া, এবার বুঝছি। এইচ এর মান বসাবো কত? 6.626 ইন্টু 10⁻⁻34। পাই এর মান তো মুখস্থ আছে, তাহলে এন এর মানটা পাওয়া যাবে। তখন আমরা বলতে পারবো যে কোন শক্তি স্তরে আছে। এন এর মান যদি ফ্র্যাকশন আসে, ফ্র্যাকশন নেওয়া যাবে না, হোল নাম্বারে কনভার্ট করে তারপরে দেখতে হবে আর কি। আচ্ছা, তারপরের প্রশ্নটা কি বলছে? হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি শক্তি শোষণ করে কে হতে এন শেলে উন্নীত হয়। এগুলো তোমাদের ছবি আঁকা থাকে নর্মালি। তো কে শেলের এনার্জি দেওয়া আছে এবং এন শেলেরও এনার্জি দেওয়া আছে। এন শেল থেকে কে শেলে ইলেকট্রনটি ধাপান্তরের ফলে যে বিকিরিত ফোটনের ধাপান্তরের ফলে বিকিরিত ফোটনের আলোর বর্ণ নির্ধারণ করো। বলো তো কেমনে করব? বলেন। এনার্জি দেওয়া আছে না? এনার্জি দেওয়া থাকার মানেই তোমার প্ল্যাঙ্কের সূত্রে যাইতে হবে। তাহলে বলো। ডেল্টা ই ইকুয়াল টু, আমরা কি লিখতে পারি বলো তো? Hc/λ লিখতে পারি না? তাহলে ডেল্টা ইটাকে কি লিখবো আমরা? শুনতে পাচ্ছিস? হ্যালো? E2 - E1।
আচ্ছা, ওই একটা এনার্জি থেকে আরেকটা বাদ দিতে হবে আর কি। তো ডেল্টা ই এর পরে এখান থেকে যে ল্যামডাটা বের হবে, সেই ল্যামডা দেখে তোমার বলা লাগবে হচ্ছে যে বিকিরিত ফোটনের বর্ণ কিরকম। বুঝেছো? মুখস্থ মানের থেকে হ্যাঁ, ওইটা মুখস্থ মান বলতে থেকে। হবে। সো ওইগুলো আমাকে দিয়ে হবে না, তোমাদেরকে দেখাই দিছি। এই তো হইলো। এবার চলো কৌণিক গতির পদার্থবিজ্ঞান পড়ে আসি আমরা, যে একটা ঘূর্ণায়মান বস্তুর ঘটনাটা কি। তোমাদের ফিজিক্সের সিউডু ফোর্সের ভাইয়াদেরকে আমার কাছ থেকে দূরে রাখবা। সিউডু ফোর্স আলারা। আচ্ছা, সো এখন একটা ঘূর্ণায়মান বস্তু, একটা কাজ করি, দাঁড়াও এটার ইয়াটা বের করে ফেলে। এই যে হয়েছে, এই ঘূর্ণায়মান বস্তুর মানে কোন একটা অবজেক্ট আছে এখানে, ধরো এই যে অবজেক্টটা, তোর কেন্দ্রের বাইরের দিকে একটা ফোর্স কাজ করতেছে, যেটাকে আমরা বলতেছি কি জানো, এফ সিএফ, কেন্দ্র বিমুখী বল। আবার তার কেন্দ্রের দিকেও তাকে কেউ একজন টেনে ধরে রাখছে, সেটা হচ্ছে এফ সিপি। টিপি। এই দুইটা ফোর্সের মান ক্লাসিক্যাল মেকানিক্স অনুযায়ী সমান হওয়ার কথা আর কি। আচ্ছা, সো নিউক্লিয়াসের চারিদিকে দ্বিমাত্রিক তলে ইলেকট্রনের ঘূর্ণনের ক্ষেত্রে কি হবে, সেটা হচ্ছে এই এফসিএফটা তো ন্যাচারালি অকারিং, এটা তো থাকবেই আমাদের। সেটা হচ্ছে আমাদের পরিমাপ কিভাবে, এম ভি স্কোয়ার বাই আর, তোমরা ফিজিক্সে পড়ছো। আর এই এফ সিপি এর যে মান, সেটা হচ্ছে বেসিক্যালি এফ ইএস এর সমান। হোয়াট ইজ এফ ইএস? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। কার কার মধ্যে? এই ইলেকট্রন আর এই নিউক্লিয়াসের মধ্যে। অনেকেই বলে প্রোটনের মধ্যে, আসলে প্রোটনের মধ্যে না, নিউক্লিয়াসের মধ্যে। কারণ ওই নিউক্লিয়াসে তো একটা প্রোটন থাকবে এমন কোনো কথা নাই। সো ইউ হ্যাভ টু টেক ইট যে ওখানে যে কোনো সংখ্যক প্রোটন থাকতে পারে, জেড সংখ্যক প্রোটন আছে। সো দ্যাট ইজ দ্য বেসিক কনসেপ্ট অ্যাবাউট নিউক্লিয়াস, সরি, ইলেকট্রন রোটেটিং অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস। সেটা হচ্ছে এফ সিপি ইজ ইকুয়ালস টু এফ সিএফ। তারপরে কি করব, এফ সিপির মানটা হচ্ছে বেসিক্যালি এফ ইএস, আর এইটা হবে হচ্ছে তোমাদের এম ভি স্কোয়ার বাই হচ্ছে আর। তারপরে যে কাজটা করা লাগবে, এফ ইএসটা মানে কি, ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যবর্তী বল। সেটাকে আমরা কি দিয়ে বের করি বলেন তো? 1/4 পাই। 1/4 পাই এপসাইলন নট হ্যাঁ। ইউ স্কয়ার জেড বাই আর স্কয়ার। আচ্ছা, ওইখানে ইলেকট্রনের চার্জটা বসাইতে হবে আমাদের। তার মানে ওটাকে আমরা নাম দিচ্ছি কিউ অফ ইলেকট্রন, চার্জ অফ ইলেকট্রন ইনটু চার্জ অফ কি হবে কত আমাকে একটু, প্রোটন নাকি হ্যাঁ, নিউক্লিয়াস? প্রোটন মানে নিউক্লিয়াসের মোট চার্জ যত ওইটা। জেড কিউ। নিউক্লিয়াসের টোটাল চার্জ। বুঝেছো? মানে ওটা কিন্তু প্রোটনের চার্জ হবে না। যতগুলো প্রোটন ইচ্ছা থাকতে পারে, কোনো সমস্যা নেই। তো আমরা কমনলি ধরে নিলাম কিউ অফ নিউক্লিয়াস। আচ্ছা, ডিভাইডেড বাই হচ্ছে আর স্কোয়ার, এটা হচ্ছে আমাদের এফইএস এর টার্ম, ইকুয়াল টু হচ্ছে আগে যা ছিল তাই, এম ভি স্কোয়ার বাই আর। তাহলে ইকুয়াল টু লিখে দিব হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। দ্যাট ইজ দ্য কনসেপ্ট অ্যাবাউট ফাইন্ডিং দ্য রেডিয়াস অফ দ্যাট ইলেকট্রন প্যাথ। আর ওই ইলেকট্রনের চলার পথের যে ব্যাসার্ধ, ওইটাই বেসিক্যালি আমাদের পরমাণুর ব্যাসার্ধ আমরা বলে থাকি আর কি। ওকে, চলেন কিছু জিনিস জেনে নিতে হবে। সেটা হচ্ছে ইএসইউ, এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে চার্জের একক। চার্জের আরেকটা একক আছে সিজিএস পদ্ধতিতে, সেটাকে আমরা বলি ইএসইউ। ইএমইউ, সরি, ইএমইউ। ইএসইউ এর ফুল ফর্ম যেন কি বলছিলাম, বলছি? বলি নাই। এটাকে বলা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক, এসটিএটিআইসি, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট অফ চার্জ। আর ইএমইউ তে কি হয় বলো তো? ইএমইউ, ম্যাগনেটিক। ইমু, তোমার নানি চালায় ইমু। ওটা তো আইএমইউ। এটাতে কি হবে বলেন? এটাতে হবে হচ্ছে ম্যাগনেটিক ইলেকট্রোম্যাগনেটিক, ইউনিট। ম্যাগনেটিক ইউনিট অফ চার্জ। সো দুইটার দুই জায়গায় ইউজ আছে, দুইটাই সিজিএস এ ব্যবহার করে থাকে, বাট ইএসইউটা বেশি প্রচলিত এবং আমাদের বইতে সব ইএসইউ দিয়ে হিসাব করা। সো আমরা ইএসইউ নিয়ে কাজ করব। সো 1 কুলম্ব মানে হচ্ছে 3 × 10⁹ ইএসইউ, মানে এটা বেসিক্যালি আলোর বেগের চেয়ে 10 গুণ আর কি, বুঝতেই পারতেছো। আর 1 ইএমইউ মানে 3 × 10 ইএসইউ। সো ঘটনা হচ্ছে যে দুইটাতে আলোর বেগের একটা ব্যাপার আছে। এখন ওসব দিকে যাওয়া যাবে না, জিনিসগুলো যদি কেউ চাও একটু উইকিপিডিয়া ঘেটে পড়েও নিজেরা, এইচএসসির পরে ডেফিনেটলি। তখন আবার বলবো আমি অ্যাডমিশনের পরে পড়িস, অ্যাডমিশনের পরে তুমি বিলা হয়ে বসে থাকবে এরকম, আল্লাহ রেজাল্টটা কবে দিবে, আল্লাহ ম্যাক দে ফানিতে রেজাল্টটাও দে। আচ্ছা আসো, তো এখন কুলম্বের সূত্রে ধ্রুবকের মান সিজিএস পদ্ধতিতে বাইর করা লাগবে। কুলম্বের সূত্রে একটা ধ্রুবক ছিল, সেটা হচ্ছে 1/4 পাই এপসাইলন নট। এটার মানটা আমরা কত শিখছিলাম? 9 × 10⁹ এককটা কি ছিল? নিউটন মিটার স্কোয়ার, কুলম্ব টু দি পাওয়ার -2, এটা ছিল। এখন এই মানটাকে আমার কনভার্ট করে নিয়ে যেতে হবে কিসে? সিজিএস এ। এখন কনভার্ট করতে গেলে তোমরা একটু আমাকে বুদ্ধি দাও। 9 × 10⁹ থাকলো, এখানে ধরো 1 নিউটন লেখা ছিল এই পুরো জায়গাটাতে। 1 নিউটন, বলো তো 1 নিউটন মানে কত ডাইন সিজিএস এ?
10⁵ ওয়ান নিউটন মানে 10⁵ ডাইন। আচ্ছা, তাহলে আমরা এখানে গুণ করে লিখে দিব 10⁵, তারপরে লিখবো হচ্ছে ডাইন, তাহলে আর নিউটন লেখা লাগলো না। ইনটু মিটারের জায়গায় আমি লিখবো সেন্টিমিটার, জাস্ট স্কোয়ার বাদ দাও। মিটারের জায়গায় যদি আমি লিখতে চাই তাহলে কত আসবে? 10⁻, কত? 4 10⁻² আসবে। 10⁻² মিটার, বুঝেছো? সরি, কি বললাম, -2 না? 10⁻², না তো, মিটারে যাচ্ছি না, বুঝছিস তো? ও দূরো, আমি তো সেন্টিমিটারে যাচ্ছে ভাই। সেন্টিমিটারে যাচ্ছি, কি আবল তাবল বলতেছি। আচ্ছা, দাঁড়াও, 10⁻² সেন্টিমিটার, এই পুরোটার হোল স্কোয়ার, ঠিক আছে? বুঝতে পারছিস এবার? ওই জন্য একবারে হলতে বা বলছে 10⁻⁴। আচ্ছা, এবার কুলম্ব টু দি পাওয়ার -2 যেটা, ওইটা তো আসলে নিচে ছিল, ওইটা আসলে ছিল হচ্ছে নিচে, মানে কুলম্ব স্কোয়ার ছিল নিচে। তো কুলম্বের জায়গায় কি লেখা যাবে বলেন তো? 1 কুলম্ব মানে 3 × 10⁻, কত? 9 ESU শিখছিলাম আমরা। এটা যদি আমরা একটু বসায় দেই, মাইকে শব্দ হয় কার? আচ্ছা, তো এখানে যদি আমরা একটু বসাই দিই তাহলে আসবে হচ্ছে 3 × 10⁹ হুম, কুলম্ব স্কোয়ার ছিল, তাহলে এত ইএসইউ এর পুরোটার উপরে হোল স্কোয়ার। ঠিক আছে আমার লেখা? আচ্ছা, এবার যে কাজটা করবা বন্ধু, তোমরা একটু কাটাকাটি ফাটাফাটি করবা। জি। এখানে দেখো আলটিমেটলি কি আসে, 9 × 10⁻, কত আসে এখানে? 9 আর 5 14, 14 আর 4 হচ্ছে 18, তাহলে 10⁻18 ডিভাইডেড বাই, এখানে কত আসে? 3-এর স্কোয়ার মানে হচ্ছে 9, 9-এর স্কোয়ার মানে হচ্ছে বেসিক্যালি 10⁻18। ওকে, তারপরে উপরে কি থাকবে? 9 সেন্টিমিটার স্কোয়ার, নিচে থাকবে হচ্ছে ESU টু দি পাওয়ার স্কোয়ার। তাহলে এটা কাটাকাটি করলে কত হয়? আলটিমেটলি 1 আসে। 1 একক থাকবে কি? 9 সেন্টিমিটার স্কোয়ার ESU টু দি পাওয়ার -2। এবং যেটা হচ্ছে বেসিক্যালি আমাদের সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্রের মান, যে মানটা 9 × 10⁹, ওটা এসআই পদ্ধতিতে এই মানটাই 1-এ দাঁড়াবে যদি সিজিএস পদ্ধতি হিসাব করা হয়। বুঝেছো সবাই বন্ধুরা? সহজ জিনিস। এখন চলো পরমাণুর ব্যাসার্ধ বাইর করে আসি। তো ব্যাসার্ধ বাইর করতে গেলে কিছু জিনিস আগে ধরে নেওয়া লাগে। কি ধরে নেব? পরমাণুটার প্রোটন সংখ্যা ধরলাম, ভিতরে প্রোটন কতগুলো আছে সেটার সংখ্যাটা কি ধরা যায় বলো তো? বলো। জেড। জেড ধরা যায়, কারণ জেড মানে হচ্ছে প্রোটন সংখ্যা। প্রতিটা ইলেকট্রনের চার্জের মান, এটাকে আমরা কত ধরে নিব? ছোট হাতের ই ধরে নেই, এটা কিন্তু চার্জের মান ধরছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার বলো, প্রতিটা প্রোটনের চার্জের মান কত হবে? ই হবে না? কারণ আমরা জানি প্রোটনের চার্জ আর ইলেকট্রনের চার্জের মান সমান, জাস্ট একজন প্লাস একজন মাইনাস। আমার এখন জাস্ট মান দরকার, কুলম্বের সূত্র কাজ করে মান নিয়ে। আচ্ছা, তাহলে এবার নিউক্লিয়াসের টোটাল চার্জ কত হয়ে যাবে বলো তো? কত হয়ে যাবে? ইডি। জেড ইন্টু ই। কারণটা এটি হচ্ছে একটা প্রোটনের চার্জ তো ই, তাহলে জেড সংখ্যক প্রোটনের চার্জ কত? জেড ইন্টু ই। তাহলে এবার প্রতিটা ইলেকট্রনের ভর ধরে নিলাম দূর এম, এই তো হয়েছে। আর বেগ ভি, কত ব্যাসার্ধ ঘুরতেছে আর, এগুলো ধরা আছে আর কি। এবার ভাবো, সেটা হচ্ছে এই যে কেন্দ্রের বাইরের দিকে একটা ফোর্স কাজ করতেছে, এটাকে আমরা নাম দিয়েছিলাম এফসিএফ, আর ভিতরের দিকেরটা হচ্ছে এফসিপি। এফসিপিটা বেসিক্যালি এফইএস এর সমান, আর এটা বেসিক্যালি mv² বাই আর এর সমান। তাহলে আমরা পরের স্লাইডে লিখে দিতে পারি একবারে যে এফইএস ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে mv² বাই আর। এফইএস এর জায়গায় আবার লেখা যাবে 1/4πε0 ইন্টু কিউ অফ ইলেকট্রন ইন্টু কিউ অফ নিউক্লিয়াস ডিভাইডেড বাই হচ্ছে আর² ইকুয়াল টু হচ্ছে যা ছিল তাই। এখন কোন পদ্ধতিতে বাইর করতে বলছে এটার উপরে ডিপেন্ড করে আমি কেমনে করব। এসআই পদ্ধতিতে আগে বাইর করতে বলছে। আচ্ছা, ঠিক আছে। তো এসআই পদ্ধতিতে বাইর করতে বললে এই আর এর সাথে একটা আর কেটে গেল, তাহলে স্কোয়ারটাকে কেটে দিলাম। তাহলে আমাদের ফাইনাল ইকুয়েশনটা কি থাকে? সেটা হচ্ছে 1/4πε0 থেকে গেল ইন্টু কিউ ই এর জায়গায় আমি লিখে দিচ্ছি হচ্ছে শুধুমাত্র ই, কারণ ইলেকট্রনের চার্জের মান আমরা ধরছিলাম ছোট হাতের ই। এই জিনিসটা ছিল জেড ইন্টু ই, তাহলে একবারে লিখলে কি আসবে বলেন তো? জেড ই² ডিভাইডেড বাই আর ইকুয়াল টু হচ্ছে mv²। আমার কাজ অলমোস্ট শেষ। আমার এখন শুধু একটা গ্যাঞ্জাম লাগাইছে হচ্ছে ভিটা। একটু এবার বুঝে শুনে বলো, যে কোনো শক্তি স্তরের জন্য ভেলোসিটির মান ইলেকট্রনের এটা কি সমান নাকি আলাদা আলাদা হয়? সমান হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পিয়াল, নির্দিষ্ট শক্তি স্তরের জন্য সমান না। না। আচ্ছা, তুই আমাকে একটা কথা বল, ধর এইটা কোন একটা পরমাণুর কোন একটা শক্তি স্তর,
এটা আর একটা শক্তি স্তর ধরে নেওয়া গেল, ওকে। এটা নিউক্লিয়াসের কাছে অবস্থিত, এটা দূরে অবস্থিত। আমাকে একটু বলেন তো, নিউক্লিয়াসের কাছের যে শক্তি স্তরটা, সেইখানে ইলেকট্রনটা যে গতিতে ঘুরলে কাজ হয়, দূরের শক্তি স্তরে ইলেকট্রন কি ওই গতিতে ঘুরলে কাজ হবে? না, তা তো হবে না। একটা হবে না। শক্তি স্তরের জন্য বেগ, ওই আচ্ছা, ওই জায়গার যে কয়টা এখন ইলেকট্রন সেম যে ভাবে আরেকটা পরমাণুর শক্তি তুমি স্তরে ব্যাসার্ধ আলাদা। বাইর করতে গেছো, সেই পরমাণুটার শক্তি স্তর কত নাম্বার, বা কত নাম্বার শক্তি স্তরের ব্যাসার্ধ বাইর করতেছি, এটা কি আমরা উল্লেখ করছি এখানে? করি তো নাই। তার মানে আমার জেনারেলাইজড একটা মান বাইর করতে হবে, যেখানে আমরা জানবো যে ওই শক্তি স্তর কত নাম্বার শক্তি স্তর। বুঝো না এই ব্যাপারটা? আচ্ছা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। ধরো এটা হচ্ছে V1, এই শক্তি স্তরে ইলেকট্রনের যে গতিবেগ এটা হচ্ছে V1, এই শক্তি স্তর হচ্ছে V2। আমাকে একটু বলো কোনটা বেশি, V1 নাকি V2? V2। অ্যাকচুয়ালি V1টা বেশি। V1টা বেশি। পিয়াল ব্যাখ্যা করো তো কেন। ব্যাসার্ধ, এই নিউক্লিয়াস তো একটাই, কিন্তু ওই জায়গায় তো ব্যাসার্ধ কম, তাহলে ওইটা বেশি জোরে করতে হইবে না? কেন জোরে যদি করতে হইবে? এম- ইয়ে, ওইটা যদি আর কি কেন্দ্র বিমুখী বল যদি সমান করতে হয় তাহলে তো জোরে করতে হইবে, এই তাই না? দেখো, সিউডো ফোর্সও মানতেছে। না না, সিউডো ফোর্স আসছে কোথা থেকে? না তা না আপনি তো, তো ওই যে ওই ওইটার যে ভিতরে ঢুকতে করতেছেন না। আরে ইমনরা তো এই কাজই করে আর কি। শোনো, ঘটনা হচ্ছে, একটু ভাবো, নিউক্লিয়াসের কাছের যে ইলেকট্রনটা, ওকে কি জোরে মানে টানতেছে না? কেন্দ্রমুখী বলের যোগান দিতে হইবে ওইটা আর কি, ওইভাবে হুম হুম। বুঝাইলেও তো একই আচ্ছা তো। আমি বলতেছি, শোনো। আপনি ওই জায়গায় কেন্দ্র বিমুখী বলছেন দেখে শোন আমি বাবা আমার এইভাবে কথা, বলছি। নিউক্লিয়াসের কাছে যে ইলেকট্রনটা, ও কি নিউক্লিয়াসের কাছে বেশি ফোর্স ফিল করতেছে না? ওকে টেনে বসায় ফেলতেছে, বুঝো নাই? হ্যাঁ। যদি ওকে টেনে নিয়ে কেন্দ্রে বসায় ফেলার সম্ভাবনা বেশি হয়, প্রবণতা বেশি হয়, তাহলে ওর কেন্দ্রের বাইরের দিককার ফোর্সটাও কি অনেক বেশি হওয়া লাগবে না? তাহলে তো ব্যালান্সে থাকতে পারবে না তো ওইখানে। এখন কেন্দ্রের বাইরের দিকের যে ফোর্সটা, যেটাকে আমি বলছি কি mv²/r, এটাকে তোমাদের ফিজিক্সের ভাইয়ারা বলে কেন্দ্রমুখী বল। আরে গাধা রে গাধা, ওটা কেন্দ্রমুখী হলে তো এই জায়গার কিছু হিসাব মিলাইতে পারবি না। ওটা কেন্দ্র বিমুখী বল। সো এখন বলো, ভেলোসিটি যত বাড়বে তার কেন্দ্রের বাইরের দিকে চলে যাওয়ার কি প্রবণতা বাড়বে। তাহলে এই কেন্দ্রের কাছে যে ইলেকট্রনটা থাকে তাকে ডেফিনেটলি অনেক জোরে ঘোরা লাগবে। অনেক জোরে ঘুরতে থাকলে তখন তার কেন্দ্রের বাইরের দিকে চলে যাওয়ার প্রবণতা বেশি, আর তাকে কেন্দ্র টানতেছেও বেশি। সো এইবার ব্যালেন্স হয়েছে। আর কেন্দ্র থেকে যে দূরে আছে, তাই সে একটু আস্তে ধীরে মানে নাইচে গায়ে গেলেও কোনো সমস্যা নাই, কারণ তাকে কেন্দ্র টানতেছে কম, সে কেন্দ্রের বাইরের দিকেও যেতে চাচ্ছে কম। তোমরা বুঝছো আমার কথা? বুঝছি ভাইয়া। ওকে। এখন ঘটনা হচ্ছে, বোঝো, মোট কথা। আর পিয়াল যে ব্যাপারটা প্রথমে বললাম ওইটাও ভুল। তার কারণটা হচ্ছে, শোনো, তুমি বলতেছিলে কোন একটা নির্দিষ্ট শক্তি স্তরে ইলেকট্রনের ঘোরার গতি নাকি সবসময় একই হয়। নো, নেভার। এই পরমাণুটার কেন্দ্রে ধরো 5টা প্রোটন আছে, আর আরেকটা পরমাণুর কেন্দ্রে ধরো 15টা প্রোটন আছে। তাইলে দুইজনেরই ধরলাম এটা দ্বিতীয় শক্তি স্তর, তারপরেও কিন্তু গতি সমান হবে না, কারণ এই জেড এর মানটা আলাদা। বুঝতে পারছিস কি? জি ভাইয়া। ওকে। সো এখন দেখো, তাহলে মোট কথা হচ্ছে এই পুরো সমীকরণে না আমরা আর এর মানটা বাইর করতে পারবো। সবগুলো মানই আমাদের জানা আছে, শুধুমাত্র জানা নাই হচ্ছে ভেলোসিটিটা কত। এখন এই ভেলোসিটির মানটার একটা ব্যবস্থা করতে হবে। ভাবেন তো, জেড এর মান, সরি, ভি এর মানটা কোত্থেকে ব্যবস্থা করা যায়? বোরের তৃতীয় শিক্ষার্য থেকে। ইয়েস। এম বি তাহলে আর ইজ ইকুয়াল টু এস আমরা ডিভাইডেড বাই জানি, 2 পাই। আমরা কি জানি, mvr = n h/2 পাই। এখান থেকে আমরা ভি এর মানটা যদি বের করি, ভি ইকুয়াল টু কি আসবে, n h/2 পাই m r। এবার আমার লাগবে হচ্ছে v², তাহলে v² ইকুয়াল টু কি থাকে, n²h²/4 পাই² m² r²। ওহ, বিশাল বড় মান। তো এই মানটা নিয়ে এবার আমরা 1 নম্বর সমীকরণে বসাবো। তাহলে এবার আমরা কি পাইতেছি, আমি একটু এটাকে কপি করে নিয়ে যাই, তা নাহলে বিপদ হয়ে যাবে। কন্ট্রোল C, কন্ট্রোল V, এই যে সব চলে এসছে। এরা কেন, এ কোত্থেকে আসলো? হায় হায়, কি বিপদ। দাঁড়াও 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 একটু। ওকে, একটা স্লাইড কপি করি। ঠিক আছে। সো আমি সব ফেলে দিচ্ছি, শুধু আমার যতটুকু প্রয়োজন ওইটুকু রাখবো। আমার এই 1 নম্বর ইকুয়েশনটা প্রয়োজন থাকুক, আর এইটা দরকার, এইটুকুও দরকার নেই। আচ্ছা, তাহলে এবার v² এর মানটা আমরা এখানে বসাই দিব। তাহলে 1 নম্বর ইকুয়েশন থেকে কি পাচ্ছি, অতএব ইকুয়েশন 1 গিভস আস 1/4 পাই এপসাইলন নট ইন্টু ZE² বাই আর, এটা থাকলো, ইকুয়াল টু
এম এর জায়গায় এম, ভি স্কোয়ারের জায়গায় এই পুরো জিনিসটা বসবে। ঠিক আছে, এখন এখানে তোমার যেটা করা লাগবে, কষ্ট করে কাটাকাটি ফাটাফাটি করা লাগবে, যেটা আমি পারি না, ভুল হয় খালি। চলো করি একটু আমরা। এই পাশের আর এর সাথে এই আর এর স্কোয়ারটা কাটে, তাহলে শুধু একটা আর থাকলো ওই পাশে। আর কি কি কাটে দেখেন তো, এই ফোর এর সাথে এই ফোর কাটে, পাই এর সাথে এম এর স্কোয়ারটা কাটে। আর কি কাটে? আর তো কিছু কাটতে এম এর দেখি। ও সাথে রাইট, এখানে এম এর সাথে এখানের স্কোয়ারটা কাটে। তাহলে ফাইনালি থাকবে হচ্ছে আমাদের কি, জেড ই স্কোয়ার বাই এপসাইলন নট ইকুয়াল টু, ডান পাশে থাকবে, আমার ভুল হইতে পারে দেখিস, এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই, নিচে থাকবে শুধু একটা পাই, একটা এম, একটা আর, এটা থাকে। তাহলে এর পরের লাইনে কি করা যাবে, আর এর মানটাকে আমরা উপরে তুলতেছি, তাহলে আর ইকুয়াল টু কি হয়, এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট ডিভাইডেড বাই, এই যে এপসাইলন নটটা উপরে উঠছে, নিচে যাবে হচ্ছে পাই এম জেড ই স্কোয়ার। ইয়েস, মন বলতেছে ঠিকই আছে। ঠিক আছে না আমার হিসাব? এই যে এইটাই হচ্ছে রেডিয়াস বাইর করার সূত্র, যেখানে আমরা সব জানি। সব জানি মানে কোন একটা পরমাণুর নাম বলা মাত্র আমি জেড বুঝে ফেলবো তার কেন্দ্রে প্রোটন আছে কয়টা, তাই না? এপসাইলন নটের মান তো কনস্ট্যান্ট, এইচ এর মান কনস্ট্যান্ট, এন এর মান কি আমাকে বলে দিতে হবে যে ওই পরমাণুর কোন শক্তি স্তরের আমি ব্যাসার্ধ বের করতে যাচ্ছি। দ্বিতীয় চাইলে এন এর মান টু, প্রথম চাইলে এন এর মান ওয়ান, এরকম আর কি। এম তো ইলেকট্রনের ভর কনস্ট্যান্ট, ই ইলেকট্রনের চার্জ কনস্ট্যান্ট, দ্যাটস ইট। সো এই ফর্মুলাটা আমরা বারবার ইউজ করবো আর কি। এখন এইটাকে ইউজ করে ওই যে হাইড্রোজেনের ব্যাসার্ধটা যদি আমরা একটু বের করি তাহলে আরো ভালো হবে আর কি, পরে কাজে লাগবে আমাদের। হাইড্রোজেন পরমাণুর প্রথম শক্তি স্তরের ব্যাসার্ধ, চলো। তাহলে এইচ এর প্রথম শক্তি স্তর এর ব্যাসার্ধ, এটা বাইর করতে গেলে আমাদের কি করা লাগবে, জেড এর মান বসাইতে হবে হচ্ছে ওয়ান, কারণ হাইড্রোজেনের কেন্দ্রে একটা প্রোটন থাকে। আর হচ্ছে তোমার এন এর মানটাও কত, ওয়ান। এই দুইটা বসাই দিলে আমরা তাহলে আর এর ইকুয়েশনটা কি পাবো, রেডিয়াস পাবো হচ্ছে ওয়ান স্কোয়ার থাকতেছে না, এইচ স্কোয়ার এপসাইলন নট ডিভাইডেড বাই, পাই এর মান কত, পাই তো পাই, এম, এম এর মান তো আমরা জানি, মুখস্থ আছে। জেড এর মান হচ্ছে ওয়ান থাকতেছে না, ই স্কোয়ার। এই বস্তুটাকে বইতে বলে হচ্ছে এ নট, দেখছো? এটাকে বলা হচ্ছে এ নট। এই এ নটের নাম হচ্ছে, এটাকে বলা হচ্ছে বোর ব্যাসার্ধ, যদিও বলাটা ঠিক না, যাই হোক ব্যাপার না, এটাকে বলা হচ্ছে বোর ব্যাসার্ধ। তো এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, হ্যাঁ, হাইড্রোজেনের ফার্স্ট শেলের রেডিয়াস। এখন এইটাকে আমি আমার বইতে লিখছি হচ্ছে দেখবা আর নট দিয়ে, মানে কনস্ট্যান্ট একটা রেডিয়াস সব পরমাণুর ক্ষেত্রে কাজে লাগে আমাদের। তো এই জন্য আমি এটাকে আর নট দিছি আর কি। তো এটার মানটা বাইর করছে কিভাবে, পরের স্লাইডে আছে, এই যে এই সবগুলোর মান আমরা ওইখানে বসাই দিলে তাইলে পেয়ে যাব। এই যে একটু লিখে নিয়ে যাই এটাকে, কপি, এই যে এটা। ঠিক আছে, এই কনস্ট্যান্ট গুলোর মান তোমাদের এমনি মুখস্থ আছে, ওইখানে বসাই দিলে পেয়ে যাবো আর কি। তাহলে এটা থেকে কি পাবো, এটাকে আমরা বলতেছি এ নট, বা আমার মতে এটাকে বলা উচিত আর নট, হইলো। এখন তোমরা একটা জিনিস একটু খেয়াল করো, সেটা হচ্ছে দুইটা নতুন সূত্র বানাবো আমরা, সরি, একই পরমাণুর, একই পরমাণুর দুটি ভিন্ন শক্তি স্তরের জন্য, বলেন, একই পরমাণু যদি হয় তাহলে জেডটা কি কনস্ট্যান্ট হয়ে গেছে না? একই পরমাণু, তার ধরো দ্বিতীয় আর চতুর্থ শক্তি স্তর বা তৃতীয় শক্তি স্তরের মধ্যে আমরা কম্পেয়ার করব, তাইলে কি করা যায় বলেন তো? আর এন, যেটা এন তম শক্তি স্তরের ব্যাসার্ধ, মানে এটাকে আমরা বলতেছি আর এন, তাহলে কি আসবে বলো তো? আর ওয়ান ডিভাইডেড বাই আর টু যদি আমরা লিখি, সেই রেশিওটা কি আসবে ভাবেন তো? ইকুয়াল টু এপসাইলন নট কাটাকাটি, এন এর মান থেকে যাবে, ঠিক আছে? তো তাহলে আমরা এখানে কি লিখবো বলো তো, এন ওয়ান স্কোয়ার বাই কত, এন টু স্কোয়ার, এইচ স্কোয়ার, এইচ স্কোয়ার কাটাকাটি, পাই পাই কাটাকাটি, এম এম কাটাকাটি, জেড কাটাকাটি, ই স্কোয়ারও কাটাকাটি। তাহলে আমাদের রেশিওটা এরকম আসে না, আর ওয়ান বাই আর টু। এখান থেকে তাহলে আমরা কি বলতে পারি বলেন তো, কোনো একটা সার্টেন পরমাণুর জন্য তার রেডিয়াস আর টু এর মান, বা আর টু না বলে আমি যদি বলি আর এন এর মান, সেটা কি হবে কও? একটা কাজ করি, এটাকে নাম দেই আর এন, তাহলে এটা এন টু না হয়ে হয়ে যাবে হচ্ছে জাস্ট এন স্কোয়ার আর কি। বলো, আর এন ইকুয়াল টু কি থাকে, আর এন উপরে উঠাও। তোমরা কি বুঝতেছো আমার কথা? বোঝা না?
আচ্ছা, R1 মানে ধরে নে প্রথম শক্তি স্তরের ব্যাসার্ধ। তাহলে N1টা কি থাকবে বলেন তো? N1টা জাস্ট 1 স্কোয়ার হয়ে যাবে না? বুঝো না রে এরা? 1 থাকবে। তাহলে বলো Rn ইকুয়াল টু কি থাকে? Rn ইকুয়াল টু এন স্কোয়ার ইন্টু R1। অর্থাৎ কোন একটা পরমাণুর তম শক্তি স্তরের ব্যাসার্ধ হচ্ছে ওই পরমাণুটারই প্রথম শক্তি স্তরের ব্যাসার্ধের সাথে n স্কোয়ার টাইমস। বুঝেছো? তাহলে বলো তো তৃতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ যদি আমরা বলি, ধরো R3, সেটা কি আসবে জানো? 9 টাইমস অফ R1। প্রথম শক্তি স্তরের ব্যাসার্ধের 9 গুণ হয়ে যাবে আর কি। আচ্ছা, এটা হচ্ছে একই পরমাণুর জন্য গেল আর কি, আমাদের একই পরমাণুর দুইটা ভিন্ন শক্তি স্তরের জন্য। এবার আমরা যদি বলি দুটি দুটি ভিন্ন পরমাণুর দুটি ভিন্ন পরমাণুর পরমাণুর এটার জন্য, দুটি ভিন্ন পরমাণুর একই নম্বর শক্তি স্তরের জন্য যদি আমরা বাইর করতে যাই। একই নম্বর শক্তি স্তরের মানে বুঝছো তো? এই পরমাণুটা তুমি দ্বিতীয় শক্তি স্তর নিছো, অপর একটা পরমাণুরও দ্বিতীয় শক্তি স্তরই তাহলে নিতে হবে। সেই ক্ষেত্রে আমাদের কি আসবে বলেন তো ইকুয়েশনটা? সেটা কি রিলেট করা যায় কিনা দেখি। তাহলে এবার বলো, এই এর মানটা কি? একটাকে বলা লাগবে হচ্ছে Rn1, বুঝছস তো? আর একটা হচ্ছে কত বলেন তো? Rn2। মানে দুইজনেরই তম শক্তি স্তর, বাট একটা পরমাণুর জন্য 1 নাম দিছি আর একটার জন্য 2 নাম দিছি। এটা ইকুয়াল টু কি থাকে? এপসাইলন নট, এটা কাটে, পাই কাটে, এম কাটে, এইচ স্কোয়ার কাটে, ই স্কোয়ার কাটে, জেড থাকবে। তাহলে উপরে কি রাখতে হবে আমাদের? উপরে থাকবে, ও না, এন কি কাটবে নাকি থাকবে বলো তো? এন, এন তো শক্তি স্তর সংখ্যা একই, এনও কাটবে আর কি, এনও কাটতেছে। তাহলে উপরে থাকবে হচ্ছে Z1 ডিভাইডেড বাই কি বলো তো? Z2। বুঝতে কি পেরেছো বন্ধুরা? এখন ধরে নাও ওই প্রথম পরমাণুটা হচ্ছে আমাদের হাইড্রোজেন যদি হয়ে থাকে আর কি। প্রথম পরমাণুটা যদি হাইড্রোজেন হয়ে থাকে, তাহলে Rn2 যেটা, অর্থাৎ সেকেন্ড পরমাণুর তম শক্তি স্তর, সেটা কি হবে বলো তো? হাইড্রোজেনের যে প্রথম শক্তি স্তরটা ছিল সেইটার কত টাইমস হবে? Z2 টাইমস হবে না? কারণ Z1 এর মান তো, হাইড্রোজেন পরমাণু Z1 তো 1। বুঝে না এরা? বুঝছিস কি? ধরে নিলাম বুঝছো। ওকে। জি ভাইয়া, বুঝছি। আচ্ছা, চলো এবার এটা কি সিজিএস পদ্ধতিতে, এটা একটু তোমরা নিজেরা করে নিও। শুধুমাত্র পার্থক্যটা হবে কোথায়? আমাদের এইখানে যে 1/4πε0টা ছিল, এটার গ্যাঞ্জামটা থাকবে না। 1/4πε0 কিউ ইলেকট্রন, কিউ অফ নিউক্লিয়াস ডিভাইডেড বাই আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কি হবে? mv² বাই হচ্ছে আর। এখানে আমাদের কি করা লাগবে? এই 1/4πε0 এর মানটা হচ্ছে 1, সো এটা আমরা বাদ। এখানে কি থাকবে? ই, আর ওইখানে হচ্ছে জেড ই, তাহলে একবারে হয়ে যাবে ZE² বাই হচ্ছে আর ইকুয়াল টু হচ্ছে mv²। আবার সেই v² এর মানটা ওই যে বোরের সূত্র থেকে এনে বসাই দিব, বসাই দিলে আমরা আর এর মানটা পেয়ে যাবো। নিজের একটু কইরো, এটা করলে যেটা আসে এই যে এই রাশিটা আসবে। তাহলে দেখেন দুই জায়গাতে ডিফারেন্সটা কি? ওইখানে আসছিল হচ্ছে আমাদের কি, একটু যদি আমরা নিয়ে আসি, কই গেল এটা এপসাইলন নট? এখানে জাস্ট এপসাইলনটা এক্সট্রা ছিল। একটু মুখস্থ করতো, মুখস্থ আছে তোদের এটা? এপসাইলন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার, আমরা একটু লিখে নিই। তাহলে Rn ওইখানে ছিল এপসাইলন নট n² H² বাই কি জানো? পাই এম জেড ই স্কোয়ার, এরকম না? পাই এম জেড ই স্কোয়ার, রাইট? হ্যাঁ, এই তো একবার লেখাতেই মুখস্থ হয়ে গেছে। তাহলে দেখেন এইটা হচ্ছে এসআই পদ্ধতিতে, এটা হচ্ছে আমাদের এসআই, আর এটা হচ্ছে সিজিএস। ডিফারেন্সটা কতটুকু? পার্থক্যটা হচ্ছে শুধুমাত্র এখানে এপসাইলন নটটা আছে, ওইখানে এপসাইলন নট নাই। n² H² ঠিক আছে, এখানে আছে শুধু পাই, আর ওইখানে আছে হচ্ছে 4π² mz² কিন্তু ওদেরও আছে। তার মানে পার্থক্য কিন্তু ছোট্ট একটা ধ্রুবক মানে, ছোট্ট একটা ধ্রুবকের মানে আসল মূল কনসেপ্ট কিন্তু একই। তাহলে আগের বার একটু আগে আমরা যেটা বাইর করলাম যে তম শক্তি স্তরের ব্যাসার্ধ কোন একটা সার্টেন পরমাণুর, সেটা হচ্ছে তার প্রথম শক্তি স্তরের ব্যাসার্ধ যদি R1 হয়, তার কত টাইমস? n² টাইমস। সেই রিলেশনটা কিন্তু এখানেও ঠিক আছে। এই রিলেশন সিজিএস এসআই এর উপর ডিপেন্ড করে না, এটা অলওয়েজ ট্রু। ঠিক আছে? আচ্ছা, তারপরে চলো কিছু প্রশ্নের উত্তর দেওয়া যাক। হাইড্রোজেন পরমাণুর প্রথম শক্তি স্তরের ব্যাসার্ধ কত? এটা কোনো একটা বোর্ডে আসা প্রশ্ন। বলো কি হবে? নট মানে বুঝছো তো, বইতে কোনটারে নট বলছে? হাইড্রোজেন পরমাণুর প্রথম শক্তি স্তরের ব্যাসার্ধটাকে বলছে হচ্ছে নট। তাহলে কারেক্ট আনসার কোনটা হবে বলেন তো? বি নাম্বারটা। তারপরে কি বলছে? হাইড্রোজেন পরমাণুর তৃতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ কত? বলো। সি। কারণ হাইড্রোজেন পরমাণুর বা যে কোনো পরমাণুরই এটা হচ্ছে রিলেশনটা n² × R1।
সো হাইড্রোজেনের প্রথম শক্তি স্তরের যে ব্যাসার্ধ এটাকে কি নামে ডাকছে? এ নট। তাহলে এ নট ইন্টু 3 স্কোয়ার, তার মানে আসে হচ্ছে 9 এ নট। 9 এ নট, এই যে সি নাম্বারটা। শিশু জিনিস। হাইড্রোজেন পরমাণুর তৃতীয় বোর কক্ষে একটি ইলেকট্রনের বেগ এত হলে ওই কক্ষপথের ব্যাসার্ধ কত? কোন সূত্র দিয়ে করবো বলেন? mvr ইকুয়াল টু NH/2 পাই। এম এর মান কত বসাবো? 9.11 10⁻³ ভেলোসিটি ওই যে দেওয়া আছে 4 × 10⁵, 10⁵। আচ্ছা, ইনটু রেডিয়াস বাইর করতে হবে, ইকুয়াল টু এন এর মান কত? হাইড্রোজেন পরমাণুর তৃতীয় বোর কক্ষ, তাহলে 3 × 6.626 10⁻³ পাই তো পাই, 2 × 3.1416। এই তো এখান থেকে রেডিয়াসটা বের করবো। বলো তো রেডিয়াসটা কোন এককে বের হবে? এটা কিন্তু মিটার এককে বের হবে, কারণ সবই এসআই তে বসানো হয়েছে। তাহার পরে দেখাও যে হাইড্রোজেন পরমাণুর এনতম বোর কক্ষের ব্যাসার্ধ প্রথম বোর কক্ষের ব্যাসার্ধের n² গুণ। দেখাতে পারবেন আপনারা? অবশ্যই পারবেন, কারণ আমি আপনাকে দেখাই দিছি আর কি। ওকে, তারপরে এটা কি? বন্ধুর ঠিকানা বাইর করতে হবে, অর্থাৎ আমরা এখন কোয়ান্টাম সংখ্যা পড়তে আসছি। কিউ নাম্বার, কোয়ান্টাম সংখ্যা। সো কোয়ান্টাম সংখ্যাকে আমি যেভাবে বলি, এটা কিচ্ছু না, এটা অ্যাড্রেস অফ অ্যান ইলেকট্রন। একটা ইলেকট্রনের অবস্থানটা আসলে কোথায়। তো ধরো এটা তোমার বন্ধুর বাসা, এটা তুমি খুঁজতে আসছো। তোমার কতগুলো ইনফরমেশন জানা লাগবে। প্রথম ইনফরমেশন হচ্ছে বন্ধু কত নম্বর ফ্লোরে থাকে, ফ্লোর। তারপরে জানা লাগবে ওই ফ্লোরের কোন ফ্ল্যাটে থাকে। তারপরে জানা লাগবে ওই ফ্ল্যাটের মধ্যে তো অনেকগুলো রুম আছে, কোন রুমে থাকে। তারপরে জানা লাগবে 4 নাম্বারটা, কোন একটা স্পেসিফিক রুমের কোন মানুষটা তোমার বন্ধু। তার মানে ম্যান জানা লাগবে, কোন মানুষটা। এখন ধরো এই ম্যানটাকে আমরা বলতেছি হচ্ছে ইলেকট্রন, ম্যানটাই হচ্ছে তোমার ইলেকট্রন। তাহলে বলেন তো আমাকে একটু, এই রুম বলতে আমরা কি বুঝাচ্ছি? অরবিটাল। হুম, এটা কিন্তু অরবিটাল। বুঝো ভালো করে যে ইলেকট্রন থাকে আসলে অরবিটালে। এইটাকে আমরা বলতে চাচ্ছি হচ্ছে শক্তি স্তর। শক্তি স্তরকে সিনোনিমাসলি কি বলা যায় বলো তো? শক্তি স্তরের অন্য নাম কি দেওয়া যায়? গতকালকে বলছিলাম কক্ষপথ। কক্ষপথ, হ্যাঁ। আচ্ছা, সো এখন ঘটনা হচ্ছে এটা যদি শক্তি স্তর হয় তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো হচ্ছে উপশক্তি স্তর, যেটাকে সংক্ষেপে আমি লিখতাম উপস্তর। এখন তো এই বই খাতায় লেখা শুরু করছে উপস্তর। ভালো, ঠিক আছে, বইতে লেখে, তাহলে আমার লিখতে আর দোষ কি? সো এখন এই 4টা জিনিস আমার জানা লাগবে। এই 4টা জিনিসকে আমরা স্পেসিফাই করব 4টা নাম্বার দিয়ে। সেই নাম্বারগুলোকে আমরা, এটাকে বলি প্রধান কোয়ান্টাম সংখ্যা ছোট হাতের n, এটাকে বলে সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটাকে বলে কি জানো? চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, এটা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার। স্পিন দিয়েই কেন আমরা আলাদা করতে হয়, কারণটা হচ্ছে একটা রুমের মধ্যে যে 2টা ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রন 2টার ক্যারেক্টারিস্টিক্স সব কিছু সেম, তাদের ভর, চার্জ, এভরিথিং সেম। একটা জায়গায় পার্থক্য, সেটা হচ্ছে ঘূর্ণনে পার্থক্য। একজন যদি ডাইনে ঘুরে তাহলে আর একজন বামে ঘুরে, মানে ডাইন বাম দিয়ে বোঝাচ্ছি, ব্যাপারটা আসলে ডাইন বাম না। যাই হোক, সো এই দুইটাকে ডিফারেন্সিয়েট করার জন্য আমার একমাত্র অস্ত্র হচ্ছে হাতে কি? স্পিন বলে দেওয়া, যে কোন ঘূর্ণনের দিককার ইলেকট্রনের কথাটা আমি বলতেছি। সো এই আর কি, 4টা নাম্বার আমাদের লাগবে। 4টা নাম্বারকে আমরা একসাথে বলবো হচ্ছে ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা। ওকে, সো সাব অ্যাটমিক লেয়ার সম্পর্কে ধারণা তো হয়ে গেল। আমি আবারও বলে দিচ্ছি, পরমাণুর মধ্যে প্রথমত থাকবে হচ্ছে শক্তি স্তর। শক্তি স্তরের ভিতরে ঢুকলে কি পাবো? উপশক্তি স্তর। কোনো একটা উপশক্তি স্তরের ভিতরে যদি ঢুকে যাও তাহলে তুমি পাবা হচ্ছে কি জানো? অরবিটাল। আর কোনো একটা অরবিটালের মধ্যে ঢুকলে পাবা হচ্ছে ইলেকট্রন। সো তোমাদের সবার ইতোমধ্যে আশা করি আইডিয়া হয়ে গেছে যে তোমাদের বইতে প্রায় জায়গাতে উপশক্তি স্তর অরবিটালকে তালগোল পাকাইছে। সো এই তালগোলটা এখন আর পাকানো যাবে না, যথেষ্ট বড় হইছো। বাট তারপরেও বেশ বুঝে শুনে আনসার করতে হবে, কারণ স্যাররা যে কখন কি বলে কি বুঝায় এটা বুঝে শুনে আনসার করতে হবে, ঠিক আছে? মানে আলটিমেটলি নিজের ভবিষ্যৎ ধ্বংস করে তো লাভ নাই। আচ্ছা, সো এখন ও আরেকটু কথা বলেই ফেলি। শক্তি স্তর প্রকাশক যে নাম্বারগুলো আমাদের, সেগুলো শুরু হয় সবসময় 1 থেকে 2 3 ... এরকম যেতে থাকে, মানে যত নাম্বার শক্তি স্তরে যাবে। তাহলে এন এর ম্যাক্সিমাম ভ্যালু কত বলেন তো? ইনফিনিটি। উপশক্তি স্তরকে প্রকাশ করি আমরা এল দিয়ে। এল এর মান কত হয়? 0 হয়, 1 হয়, 2 হয়, 3 হয়, ... কোন পর্যন্ত যায় বলেন তো? সীমানা অসীম নাকি? n এটা minus 1. হ্যাঁ, এটা সীমানা হচ্ছে n-1 পর্যন্ত। n-1 পর্যন্ত যাবে।
এখন এখানে আবার এক তর্কাতর্কি লাগানো যায়। এই এন এর মান তো সর্বোচ্চ অসীম, তাহলে অসীম মাইনাস এক সেটাও তো অসীম। বাট এখন বলা যাবে না আর কি। আচ্ছা, এখন আমাকে একটু বলো এল ইকুয়াল টু জিরো হওয়ার মানে কি, এটার ফিজিক্যাল মিনিংটা কি, কি বুঝায় এটা আসলে? এস উপশক্তি স্তর এটা। এটা একটা উপশক্তি স্তর বুঝায় এবং এটাকে আমরা বলবো হচ্ছে এস উপশক্তি স্তর। আমি সংক্ষেপে এস উপ লিখলাম। এল ইকুয়াল টু যদি ওয়ান হয় এর মানে বোঝায় হচ্ছে পি উপশক্তি স্তর। এল ইকুয়াল টু যদি টু হয় এটাকে বোঝা হচ্ছে ডি উপশক্তি স্তর। এটাকে আমরা বলবো হচ্ছে এফ উপশক্তি স্তর, এরকম আর কি। আচ্ছা, এবার অরবিটাল প্রকাশ করে জানো কি দিয়ে? অরবিটাল প্রকাশ করা হচ্ছে এম এর মান দিয়ে। তাহলে এম ইকুয়াল টু কত হয়? মাইনাস এল হতে শূন্য সহ কোন পর্যন্ত যাবে? প্লাস এল পর্যন্ত যাবে। এবং এইখানে যেমন বলে দেওয়া যাচ্ছে যে এল ইকুয়াল টু জিরো হইলে কি নাম হবে, ওয়ান হইলে কি নাম হবে, এইটা এখানে বলা যাবে না, কারণ এটা পুরোপুরি ডিপেন্ড করে এল এর উপরে, ঠিক আছে? আচ্ছা, তারপরে ইলেকট্রনের ক্ষেত্রে তো স্পিন কোয়ান্টাম নাম্বার, এটা হইতে পারে দুইটা জিনিস, হয় প্লাস হাফ নইলে মাইনাস হাফ। এখন এটা নিয়ে তোমাদের বইতে প্রচুর গ্যাঞ্জাম লাগাইছে। হাজারি স্যারের গুহ স্যারের বইতেই যদি খালি দেখো, মানে তালগোল টু দি পাওয়ার তালগোল যেটাকে বলে, তবে এই ক্ষেত্রে হাজারি স্যার বেটার লেখছে, যদিও উল্টাটা লেখছে আর কি, যাই হোক। বাট গুহ স্যার লিখছে একটা, ছবিতে দেখাইছে আর একটা। শ্বেতাব চন্দ্র, আমি কি সঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ ভাইয়া। মানে ওদেরকে দিয়ে কয়দিন আগে আমি আবার পড়াইছি যে জি। আমি তো বুড়ো মানুষ, আমি হয়তো বা জেনজির ভাষা বুঝি না, ওদের জন্য বই লিখছে, ওরাও ফটি দেখে যে এর মধ্যে তালগোল পাকাইছে আর কি। যাই হোক, আমরা যে কাজটা করি চিরাচরিত নিয়ম অনুযায়ী, অ্যান্টি ক্লকওয়াইজ যে রোটেশন, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনকে আমরা ধরি প্লাস, আর ক্লকওয়াইজ রোটেশনকে ধরি হচ্ছে মাইনাস। এবং প্রথম ইলেকট্রনটা কোন একটা অরবিটালের প্রথম যে ইলেকট্রনটা, এটা নিয়ে অনেক তর্ক করতে পারো, আমিও করতে পারি, কোনো দরকার নাই, আমাদের এখন পরীক্ষা নাম্বার তোলা লাগবে ভাই। প্রথম ইলেকট্রনটা আপ স্পিন, পরেরটা ডাউন স্পিনে যে দেই, প্রথমটাকে আমরা ধরে নিব হচ্ছে প্লাস হাফ, পরেরটাকে ধরে নিব হচ্ছে মাইনাস হাফ, তাইলেই আসিবে পৃথিবী শান্তি, মানে পৃথিবীতে শান্তি। তা নাহলে খালি জ্ঞানজামি হবে। মানে কোনো যুক্তি দিয়ে তুমি কোনো একটা ফিক্স জায়গায় যাইতে পারবে না, কারণ আসলে তাদের জন্য আন্তর্জাতিকভাবে নির্দিষ্ট কোনো ফিক্স জায়গা নাই। যে কোনটা প্লাস আর কোনটা মাইনাস, আর প্রথম ইলেকট্রনটা যে সবসময় আপ স্পিনে হয় এরও কোনো কথা নাই আর কি। মানে এটা জাস্ট আমাদের ধরে নেওয়া পরীক্ষা নাম্বার পাওয়ার জন্য। ওকে, চলেন। এই যে কোয়ান্টাম সংখ্যা তো এই চারটা, আর এইখানে একটা জিনিস তোমরা অনেকেই জানো না, যে সহকারী কোয়ান্টাম সংখ্যা আমরা যেটাকে বলতেছি ওটার ইংরেজি নাম কিন্তু অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। বাকিগুলো মোটামুটি জানো, এটা একটু জেনে রেখো। অ্যাজিমুথাল, এটার নামটা বইতে লেখছে সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার, ওটা আসলে সঠিক না আর কি, ওটা ইন্ডিয়ান বইতে লেখে সাবসিডিয়ারি, তাই বাংলাদেশের বইতে লেখছে। বাট অ্যাকচুয়ালি নামটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ওইখান থেকেই এলটা আসছে। ওকে, সো কোয়ান্টাম সংখ্যা কি, এটা কিন্তু ক নাম্বারের প্রশ্নে আসতে দেখছি আমি বেশ কয়েকবার। সো খেয়াল করো যে পরমাণুতে ইলেকট্রনের অবস্থান, গতিবিধি, অন্যান্য তথ্য সঠিকভাবে ব্যাখ্যা করার জন্য, অর্থাৎ তাদের ওরিয়েন্টেশন কি, হ্যাঁ, ত্রিমাত্রিক দিকবিন্যাস কি, এইসব আবিজুবি জিনিসপত্র প্রকাশ করে কোয়ান্টাম নাম্বার দিয়ে। চলেন, প্রধান কোয়ান্টাম সংখ্যা এটাকে কি দিয়ে প্রকাশ করে? এন দিয়ে প্রকাশ করে। এটা আসলে কি কি নির্দেশ করে? সেটা হচ্ছে শক্তি স্তরের আকার নির্দেশ করে, কারণ হচ্ছে যে শক্তি স্তরের মান, মানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান n ইকুয়াল টু ওয়ান, আর যেটা n ইকুয়াল টু ফোর, ডেফিনেটলি ওয়ানের চেয়ে ফোরটা অনেক বড় হবে, তাহলে আমরা শক্তি স্তরের আকারটাও বুঝতে পারি এখান থেকে। সেই সাথে ইলেকট্রনের শক্তি প্রকাশ করে, এটা বেশ কয়েকটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আসা প্রশ্ন, যে কোন কোয়ান্টাম সংখ্যা দিয়ে ইলেকট্রনের শক্তি প্রকাশ করে। প্রাইমারিলি হচ্ছে এন এর মান দিয়ে শক্তি প্রকাশ করে। তোমরা জানো যে একটা ইলেকট্রনের টোটাল এনার্জি ইন্ডিকেট করে কিন্তু কি দিয়ে বলেন তো? এন প্লাস এল এর মান দিয়ে। তবে সেইখানে বেশি ইম্পর্ট্যান্ট কোনটা? এন এর মান। হুম যে ইলেকট্রনের এন এর মান যত বেশি তার শক্তি তত বেশি আর কি, এটা ভালো করে জেনে রাখো। আচ্ছা, তারপরে এন এর মান বাড়লে শক্তি স্তরের আকার বাড়ে। মানের সীমানা কত? মানের সীমানা হইতেছে তোমার বাড়ি থেকে তোমার বন্ধুর বাড়ি পর্যন্ত, শূন্য থেকে কোন পর্যন্ত? ইনফিনিটি পর্যন্ত। আবিষ্কারক কেডা? আবিষ্কারক হইতেছে বোর, নিলস বোর। হইছে, চলো শেষ। সহকারী কোয়ান্টাম সংখ্যা, এইটাকে প্রকাশ করি আমরা ছোট হাতের এল দিয়ে। এই এল এর লেখাটা ভালো হয় নাই, মানে বুঝে নিও আর কি, এটা এল। এটাকে আবার এম এল দিয়েও লেখা হয়, এম ছোট করে সাবস্ক্রিপ্ট এল, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি বলছে এটা দিয়ে কি প্রকাশ করে? সেটা হচ্ছে ইলেকট্রনের ঘোরার যে পথ, সেই ঘোরার পথের আকার প্রকাশ করে প্রধান কোয়ান্টাম সংখ্যা, আর ঘোরার পথের যে আকৃতিটা, সেই আকৃতি প্রকাশ করে, এই যে ইলেকট্রনের ঘূর্ণন পথের আকৃতি নির্দেশ করে হচ্ছে কি বলে সহকারী কোয়ান্টাম সংখ্যা। এখানে তোমাদের বইতে বলছে অরবিটালের আকৃতি প্রকাশ করে, আসলে অরবিটালের আকৃতি না, শক্তি স্তরের আকৃতি বলা যায় বা ঘূর্ণন পথের আকৃতি বলা যায়। এটা নিয়ে ডিটেল আলোচনায় তোমাদেরকে একাডেমিক অ্যাক্সেস দেওয়া হয়েছে, ওই ক্লাসটা একটু দেখে নিও, মানে ওখানে বিস্তারিত আলোচনা করছে যে এটা যে ভুল। আচ্ছা, আর এল এর মান দিয়ে কি বুঝায়? ইলেকট্রনের ঘূর্ণন পথের আকৃতি চেঞ্জ হয়, এটা বুঝায় আর কি। এবার নির্ভরশীলতা কার উপরে? এন এর মানের উপর নির্ভর করে, কারণ কি আমরা কি শিখছিলাম, শূন্য থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত যায়, এই কারণে বলা হয়েছে যে জিনিসটা আসলে এন এর মানের উপর নির্ভর করে। আর মানের সীমানা কত? ওই যে জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত। ওই যে, এই তো হইলো।
আর এস তে পি তে ডি তে কি হয় সবাই জানো। উপশক্তি স্তর আর অরবিটাল এই দুইটা জিনিস কিন্তু কোনোভাবেই একই না, গোলায় ফেলানো যাবে না। উপশক্তি স্তরের ভিতরে থাকে হচ্ছে অরবিটাল, ওকে। আর চেরেনের কথা বলতেছি না। বিভিন্ন এন এর জন্য এল এর মান নির্ণয়, এটা খুব ইম্পর্ট্যান্ট কথা, এটা না পারলে তুমি কোয়ান্টাম সংখ্যা রিলেটেড প্রশ্নগুলোর আনসার দিতে পারবা না ঠিক মতো। প্রথমে আমরা এন ইকুয়াল টু ওয়ান ধরে নেই। এন ইকুয়াল টু ওয়ান হলে তার মানে কোথাকার কথা বলতেছি বলো তো, অর্থাৎ প্রথম প্রথম, শক্তি। হ্যাঁ, শক্তি স্তরের কথা বলতেছি। প্রথম শক্তি স্তরে এল এর মানটা কি হবে বলতো? এল সবসময় শুরু হয় শূন্য দিয়ে, শূন্য দিয়ে শুরু হয়ে কোন পর্যন্ত যাবে? এন মাইনাস ওয়ান পর্যন্ত। তো এন এর মান তো ওয়ান, তার মানে ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো, তার মানে এখানে শেষ আর নাই। এখন এল কি ইন্ডিকেট করে? এল ইন্ডিকেট করে হচ্ছে উপশক্তি স্তর। তাহলে এখানে কি কোনো উপশক্তি স্তর আছে বলেন তো? একটা আছে। উপশক্তি স্তর একটি, নাই তা বলা যাবে না, উপশক্তি স্তর আছে। সেই উপশক্তি স্তরকে প্রকাশ করতেছি আমরা শূন্য দিয়ে আর কি। ওকে, তারপরে যদি আমরা এন ইকুয়াল টু টু হলে বের করি, অর্থাৎ কোথায়? দ্বিতীয় শক্তি স্তরে, দ্বিতীয় শক্তি স্তরে, দ্বিতীয় শক্তি স্তরে বলো। এল ইকুয়াল টু কত আসবে? জিরো, ওয়ান আসবে। তার মানে আমাদের উপশক্তি স্তর আসবে কয়টা? উপশক্তি দুইটা। স্তর আসবে দুইটা। উপশক্তি স্তর দুইটি। আচ্ছা, সেই উপশক্তি স্তরগুলো কি কি সেগুলো একটু দেখে আসি। এইটাকে বলি আমরা এস উপশক্তি স্তর। এটাকে কি বলে? এল ইকুয়াল টু জিরো মানে এস উপশক্তি স্তর, এটাকে বলে পি উপশক্তি স্তর। তাহলে বোঝো, প্রথম শক্তি স্তরে যেহেতু শুধু এস উপশক্তি স্তর আছে, তাহলে ইলেকট্রন বিন্যাস লেখার সময় শুধুমাত্র ওয়ান এস লিখতে পারবো, আর কিছু লিখতে পারবো না কিন্তু। আচ্ছা, আর এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? দ্বিতীয় শক্তি স্তরে এসে এস উপশক্তি স্তর আছে, পি উপশক্তি স্তর আছে, তাহলে টু এসও লিখতে পারবো, আবার টু পিও লিখতে পারবো। আশা করি বুঝেছো। আচ্ছা, তারপরে আমরা কি করব? তাহার পরে এন ইকুয়াল টু থ্রি হলে, অর্থাৎ কোথায়? তৃতীয় শক্তি স্তরে, তৃতীয় শক্তি স্তরে বলো এল ইকুয়াল টু কত হবে? জিরো, ওয়ান আর হচ্ছে টু। তার মানে আমাদের উপশক্তি স্তর কয়টা? উপশক্তি স্তর পাচ্ছি আমরা এবার তিনটা। উপশক্তি স্তর তিনটি। সেগুলো কি কি? এটাকে বলে এস উপ, এটাকে বলে পি উপ, এটাকে বলে হচ্ছে ডি উপ। তাহলে আমরা লিখবো হচ্ছে থ্রি এস, থ্রি পি এবং থ্রি ডি। থ্রি এফ আর পসিবল না, সো আর যাচ্ছি না। তাহলে চতুর্থ শক্তি স্তরে ডেফিনেটলি কি আসবে? ফোর এস, ফোর পি, ফোর ডি এবং ফোর এফ, এরকম আর কি। সো দিস ইজ হাউ উই ফাইন্ড দ্য ইলেকট্রনিক কনফিগারেশন, যে ইলেকট্রন বিন্যাসটা হবে কিভাবে আর কি। আচ্ছা, আর লাগবে না আমাদের, এই স্লাইড হয়ে গেছে, ডিলিট করে দেই। ওকে, এটাও রাখছে, কতগুলো রাখছে। চৌম্বক কোয়ান্টাম সংখ্যার আলোচনায় আসো। তো এটা মূলত ইন্ডিকেট করে কি? ওরিয়েন্টেশনটা। প্রথমটা কি নির্দেশ করতেছিল? আকার। পরেরটা নির্দেশ করতেছিল আকৃতি। তারপরটা নির্দেশ করতেছে ওরিয়েন্টেশন, ডিরেকশনটা কোন দিকে। এইটাকে আমরা এম দিয়ে প্রকাশ বিন্যাস। করি, বুঝলাম। এই যে ত্রিমাত্রিক দিক বিন্যাস প্রকাশ করা এমসিকিউর জন্য জরুরি। এম এর মান পরিবর্তনের সাথে সাথে ইলেকট্রনের ঘূর্ণন পথের ত্রিমাত্রিক দিক বিন্যাস পরিবর্তিত হয়। কিসের উপর নির্ভর করে? এল এর উপরে। এটার মানের সীমানা কত? মাইনাস এল থেকে শুরু করে শূন্য সহ প্লাস এল পর্যন্ত, ঠিক আছে? এগুলো জানো তোমরা। এবার চলো বিভিন্ন এল এর জন্য এম এর মান বের করি। তাহলে প্রথম এল আমাদের কোনটা ছিল? এল ইকুয়াল টু শূন্য হলে, বলো তো এল ইকুয়াল টু শূন্য হলে মানে কি? এস উপশক্তি স্তর। এস উপশক্তি স্তরের জন্য বলতেছি। এখন বলো এটা কোন এস উপশক্তি স্তর? টু এস নাকি থ্রি এস নাকি ওয়ান এস, কোনটা? ওয়ান এস। এটা যে কোনো এস, তুমি যেহেতু উল্লেখ করো নাই এন এর মান কত, তার মানে এটা যে কোনো এস এর ক্ষেত্রেই কি ঘটবে সেটা বের করতেছি। বুঝো না এই ব্যাপারটা বন্ধু? আচ্ছা, তাহলে এম এর মান কত বুঝছি। হবে? মাইনাস এল, জিরো, প্লাস এল, সো আলটিমেটলি সবই শুধুই জিরো। তার মানে আমাদের এখানে অরবিটাল পাচ্ছি কয়টা? অরবিটাল পাবো একটাই। এই কারণে আমরা এস উপশক্তি স্তরের মধ্যে ইলেকট্রন ঢুকাই, যে দুইটা, একটা অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ক্যাপাসিটি দুইটা, তোমরা জানো। এবার এল ইকুয়াল টু ওয়ান হলে তার মানে কোথায় বলেন তো? পি উপশক্তি স্তরে। পি উপশক্তি স্তরে বলো এম ইকুয়াল টু কত হবে? মাইনাস ওয়ান, জিরো, তারপরটা কত? প্লাস ওয়ান। তার মানে এখানে অরবিটাল আমরা কয়টা পাবো? অরবিটাল পাইতেছি তিনটা, ঠিক না? তিনটা। কারণ এই যে এইটা এটা। এখন আসো এই অরবিটাল গুলোর নাম কি আসলে, এইবার নাম বলা যাবে। ওইটা হচ্ছে এস উপশক্তি স্তরের অরবিটাল। এস উপশক্তি স্তর অরবিটাল, তাহলে আমরা এটাকে বলবো এস অরবিটাল। কিন্তু এখানে দেখো পি উপশক্তি স্তরের অরবিটাল, সেখানে তিনটা আসছে যেহেতু, তাহলে এখন নাম দিতে হবে। এটাকে বলে পি এক্স অরবিটাল, এটাকে বলে পি ওয়াই অরবিটাল, এটাকে বলে পি জেড অরবিটাল। এখানে হাজারি স্যারের বইতে দেখবে এটা নিয়ে অনেক পেঁচাইছে,
যে পি জেড, সরি পি এক্স এর মান দিছে মনে হয় +1, -1 দিছে সম্ভবত পি ওয়াই কে, আর পি জেড কে দিছে হচ্ছে 0 না কি জানি একটা 0 দিছে। হ্যাঁ, এত কাহিনীর কোনো দরকার নাই ভাই, সামনে এইচএসসি পরীক্ষা, সিম্পলি চিরাচরিত বাংলাদেশে যে পদ্ধতি চলে আসতেছে সেটাই করো। আলটিমেটলি এর কোনো ফিক্সেশন নাই। হাজারি স্যারের বইতে কিছু বিদেশি বইয়ের রেফারেন্স দিছে, বুলশিট, পিওর বুলশিট, মানে নো ওয়ান নোজ অ্যাকচুয়ালি কোন অরবিটালের কোয়ান্টাম নাম্বার। হ্যাঁ এক পৃষ্ঠার রেফারেন্স দিয়ে দিছে ওই হাজার স্যারের বইতে। বাবুরে, তোর কথা না কিছু বুঝি না, তোর হেডফোনটা বল আবার। বলছে এক পৃষ্ঠায় রেফারেন্স দিয়ে দিছে হাজার স্যারের বইতে। আচ্ছা, ওর কথা কি অন্য কেউ বুঝিস নাকি আমি একাই বুঝি না? ইয়ালের মাইকের অবস্থা আব্বু, ভয়াবহ। তোমার মাইক লাগবে না, তুমি কথা বলার সময় হেডফোন খুলে ডিরেক্ট মোবাইলে বলো, তাইলে বুঝবো আমরা। আচ্ছা, কি যেন বলছে আর কি। বলছি ওকে। হাজারের বইয়ে এক পৃষ্ঠায় রেফারেন্স দেওয়া। হ্যাঁ, ওইসব রেফারেন্স একদম কবরে থুয়ে তারপরে পরীক্ষা দিতে যায়, ওইসব নিয়ে বহুত তর্কাতর্কি একাডেমিক ক্লাসে হয়েছে। ওগুলো একটু দেখো, ভিডিও দেখো, যে আমার কোনো যুক্তি ফালাইতে পারবা কিনা আর কি। আচ্ছা, এবার দেখেন ঘটনা হচ্ছে তাহলে পি উপশক্তি স্তরে অরবিটাল পাই আমরা 3টা। এই কারণে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমি একটু বলে বলে যাই। যখন আমরা এস উপশক্তি স্তর বুঝাইতে যাই তখন আমরা কি করি জানো? তখন আমরা বাক্স আঁকি একটা, কারণ অরবিটাল একটা। কিন্তু পি উপশক্তি স্তরে যখন আসবা তখন তুমি বাক্স পাবা কয়টা বন্ধু? 3টা। আমার কথা কি বোঝেছ? কি ভাইয়া? হ্যাঁ। সো পি উপশক্তি স্তরের বাক্স আমার 3টাই, প্রতিটা বাক্সই হচ্ছে এক একটা অরবিটাল। আচ্ছা, তাহলে এবার ডি উপশক্তি স্তরের হিসাবটা একটু দেখে ফেলি তাড়াতাড়ি আমরা, একইভাবে। ওকে। সো ডি উপশক্তি স্তরের ক্ষেত্রে আমরা কি বলবো? এল ইকুয়াল টু কত হলে 0 1 গেছে, তাহলে 2, 2 হলে, অর্থাৎ ডি উপশক্তি স্তরে, বুঝে নিও, এম এর মান কত হবে? -2, -1, 0, +1, তারপরে কত? +2। তার মানে অরবিটাল আমাদের কয়টা? অরবিটাল পাচ্ছি এখানে 5টা। টি। হ্যাঁ, তাহলে এদের নাম কি হবে? এদের নাম হবে হচ্ছে একেবারে বাংলা সিস্টেম, ডি এক্স ওয়াই অরবিটাল। দেখো প্রত্যেকবার অরবিটাল লিখতেছি, এটা কি হবে? ডি ওয়াই জেড অরবিটাল, ডি জেড এক্স অরবিটাল, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অরবিটাল, আর একটা হচ্ছে ডি জেড স্কোয়ার অরবিটাল। এই যে সিরিয়ালি বসাই দিবা বাবা, এটাই। এটা নিয়ে তক্কাতক্কি করতে হলে পরে করবো না, আগে পরীক্ষা দিয়ে আসি ভালো করে। এখন তাহলে বলো, ডি উপশক্তি স্তরে আমাদের এরকম বাক্স হবে কয়টা বলো তো? 5টা। 5টা। 5টা বাক্স থাকবে। তাহলে এফ উপশক্তি স্তরের কি হবে? তাহলে এফ উপশক্তি স্তরে বাক্স হবে এরকম, বলেন তো? 7টা। 5, আরো 2টা বাড়ায় দেই, এই যে হয়ে গেল তোমার 7। তাহলে এখান থেকে আমরা ইলেকট্রন ক্যাপাসিটিও বের করে ফেলতে পারতেছি। এস উপশক্তি স্তরে ম্যাক্স ক্যাপাসিটি কত বলো তো? 2। এইখানকার ম্যাক্স ইলেকট্রন ক্যাপাসিটি, সেটা হবে হচ্ছে 2টি ইলেকট্রন, 2টি ইলেকট্রন। আচ্ছা, তারপরে এইখানে কি অবস্থা হবে? এইখানে কি অবস্থা হবে? এইখানে কি অবস্থা হবে বলো? এইখানকার ইলেকট্রন ক্যাপাসিটি কয়টা? 6টা। এখানকার 5 দুগুণী 10টা অরবিটাল, মানে 10টা ইলেকট্রন। এখানে হচ্ছে 14টা ইলেকট্রন, তাই না? 7 দুগুণী 14, বুঝেছো? আচ্ছা, জি ভাইয়া। তারপরে চলো, এটা কি? এই এতগুলা স্লাইড দিছে কেন বলো দে? তোমার তো লক্ষ্মী বাচ্চা, অল্পের মধ্যে হয়ে যাইতেছে। এই যে দেখো, তোমাদের সম্ভবত গুহ স্যারের বই থেকে নিয়ে আসা জিনিস আবোল তাবোল। এই যে এটা কি? এটা হচ্ছে ক্লকওয়াইজ, ক্লকওয়াইজের জন্য আপ মাইনাস, স্পিন। এখানে ভুল লেখা আছে। এটা হচ্ছে ক্লকওয়াইজ, আর এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এটার জন্য হচ্ছে প্লাস আর। হুম। তবে অবশ্য এই অ্যারোটা আবার ভুল ডিরেকশনে পড়ে গেছে, বুঝলে? অ্যান্টি ক্লকওয়াইজ হলে কিন্তু অ্যারো থাকে উপরের দিকে। পড়ো নাই তোমরা অ্যান্টি ক্লকওয়াইজের ডিরেকশন কোন দিকে? এই হ্যাঁ। বেটা, বাম হাতে স্ক্রু নিয়ম উপরের দিকে আর কি। সো এই অ্যারোটা আবার উল্টা দিচ্ছে। মানে বই থেকে নেওয়া ছবি তো, এই গ্যাঞ্জাম হয়ে গেছে। আচ্ছা, একটা কাজ আমি করি, শুনি। আমি আমি মনে রাখি হইলো আপ স্পিন হলে প্লাস, ডাউন স্পিন হলে মাইনাস। হ্যাঁ, ওইটাই আর কি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে মাইনাস হবে, থাকুক। এই যে হইছে।
আচ্ছা, এখন এই যে কি এটাকে এস দিয়ে প্রকাশ করে বেসিক্যালি, বাট এম এস দিয়েও করা যায়। আর এই অমুক তমুক দেখো মানে সীমানা প্লাস আর মাইনাস নির্ভরশীলতা কারো উপরেই নাই। এই, এবং আমি আবারও এঁকে দিচ্ছি। সেটা হচ্ছে কোনো একটা অরবিটালে যদি দুইটা ইলেকট্রন আমাদের থাকে, প্রথমটাকে আমরা দেই আপ, পরেরটাকে দেই ডাউন, বাট যদিও উল্টাটাও কিন্তু বৈধ, মানে বোঝো নাই। এইটাকে আমি যদি ডাউনে দিয়ে ওইটাকে যদি আপে দেই, দ্যাট ইজ অলসো বৈধ, যদি আমার আঁকাটা উল্টা হয়ে গেছে, ব্যাপার না। দাঁড়াও ঠিক করে দিতেছি, ফ্লিপ ডিসিয়াও না কি জানি একটা হইলো। আচ্ছা বুঝেন। আচ্ছা দাঁড়া আমি আঁকি ঠিক মতো। সেটা হচ্ছে প্রথমটাকে আমরা ডাউনে দিয়ে পরেরটাকে আপে দিলে এটাও কারেক্ট, আন্তর্জাতিকভাবে কারেক্ট, বাংলাদেশে কারেক্ট না। সো এই জিনিসটা তুমি লিখবা না, আমি এটা কেটে দিচ্ছি আর কি, এটা লেখা যাবে না। প্রথম ইলেকট্রনটাকে আমরা ধরবো হচ্ছে প্লাস হাফ, পরেরটাকে ধরবো হচ্ছে মাইনাস হাফ, এটাই মাইনাস। আমাদের জেনারেল কনভেনশন। ওকে, মানে স্পিন। ইন্টার ইন্টারন্যাশনালি একটা কথা হলো, একটা আপ হলে পরেরটা আর ডাউন একটা হবে ডাউন বা হবে, রাইট, কোনটা আপ কোনটা ডাউন তার কোনো ঠিক নাই, কিন্তু বাংলাদেশে এটা নিয়ে বহুত গাইগিচিং করে, এটা পুরা পিওর হ্যাসরামি, এটা অজ্ঞানতার কারণে হয়। আচ্ছা, ক্লোরিনের সর্বশেষ ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যাগুলি লিখতে বলছে, তাহলে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস লাগবে। এবং তোমরা ইলেকট্রন বিন্যাস একেবারে ঠোঁটের আগায় নিও, 1s2 2s2 2p6 3s2, তারপরে কত 3p5। এখন এইভাবে ইলেকট্রন বিন্যাস লিখলে হবে না, কারণ এখন তুমি ইলেকট্রনের কোন পর্যন্ত দেখতে পাচ্ছ আমাকে একটু বলো তো। তুমি শক্তি স্তর ডিফারেন্সিয়েট করতে পারতেছো, যে এইটুকু তোমার প্রথম শক্তি স্তর, এইটুকু তোমার দ্বিতীয় শক্তি স্তর, এইটুকু তোমার তৃতীয় শক্তি স্তর, এইটুকু ডিফারেন্সিয়েট করতে পারতেছো। তারপরে আর কি ডিফারেন্সিয়েট করতে পারতেছো, এটা একটা উপশক্তি স্তর, এটা একটা উপশক্তি স্তর, এটা একটা উপশক্তি স্তর, কিন্তু উপশক্তি স্তরের ভিতরে থাকে কি অরবিটাল, তার ভিতরে থাকে ইলেকট্রন। সো তোমার এখনো আরো অনেক লেয়ার ভিতরে যাইতে হবে। দ্যাটস ওয়াই তোমার যেটা করা লাগবে সেটা হচ্ছে তোমাকে কি করা লাগবে, বক্স পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস লেখা লাগবে। ভেঙে চুরে লেখা রাখবি। বক্স পদ্ধতি, তাহলে আমরা এটা 1s লিখলাম, তার পাশেরটা হচ্ছে 2s, তার পাশে আবার কি হবে 2p, তাই না? তাহলে আমি একটু ঠিক মতো আঁকি। 2p তে বাক্স হয় কয়টা বাবা? তিনটা। তিনটা। হ্যাঁ, এই যে দেখো কত সুন্দর চিত্রশিল্প করতেছি আমি এখানে। আচ্ছা, তারপরে কি, এটা হচ্ছে 2p6, তারপরে গেল, তারপরে আসবে আমাদের 3s 3p, আর ওদিকে তো 3d আছে। আচ্ছা, 3dও করে ফেলি, এঁকে ফেলি। এই যে আমাদের 3d, 3d তে আবার আরো দুইটা লাগবে। ওই ধরিস, ওই ধরছে, এই যে হইছে। আচ্ছা, তাহলে 1s এ কয়টা ইলেকট্রন আছে? দুইটা। আপ ডাউন, আপ ডাউন, এটা হচ্ছে আমাদের 1s, এটা হচ্ছে আমাদের 2s, এটা হচ্ছে আমাদের 2p, এটা হচ্ছে 3s, এটা হচ্ছে 3p, এটা হচ্ছে 3d, উপশক্তি স্তর। তাহলে 2p তে ইলেকট্রন কয়টা দিব? ছয়টা। ছয়টা কিভাবে দিব, 1 2 এভাবে তো নাকি? না না, না, প্রথমে আপ স্পিন দেবো, তারপরে আপ ডাউন আপ স্পিন। আপ, ডাউন ডাউন ডাউন। ওকে, 3s এ আপ ডাউন, আপ আপ আপ, ডাউন ডাউন ডাউন। ও, 3p তো 5, এই যে এই একটা কয়টা, বেশি দিয়েছেন তো। রাইট, একটা সরি। বেশি এখন দিছে। আমাকে একটু বলো যে তোমাদের সর্বশেষ ইলেকট্রন তাহলে কোনটা ক্লোরিনের? এইটা না? না, হ্যাঁ, না, ওইটার সর্বশেষ ইলেকট্রন এই যে পিওয়াই এরটা, থ্রি পি এক্স ওয়াই, থ্রি পি ওয়াই, পিওয়াই এরটা লাস্টে ঢুকছে। পি ওয়াই, থ্রি পি আচ্ছা, ওয়াই। আমরা যদি এইখানকার ইলেকট্রন বিন্যাসটা একটু দেখি, এই পর্যন্ত কয়টা ইলেকট্রন হয়? 2p6 পর্যন্ত 10 আর 2 12, এটা কিন্তু 13 14 15, এটা হচ্ছে 15 নাম্বার ইলেকট্রন। তারপরেরটা কি অবস্থা? 16, এই যে হচ্ছে 17। তাহলে 17 নাম্বার ইলেকট্রন হচ্ছে তোমার কোনটা? 17 নাম্বার ইলেকট্রন হইতেছে তোমার এই যে এইটা। আমার কথা ঠিক আছে তো? এখন হ্যাঁ, ওই ইলেকট্রনটার তোমার কোয়ান্টাম নাম্বার বাইর করতে হবে। এই ইলেকট্রনের কোয়ান্টাম নাম্বার মানে কি? মানে হচ্ছে তার আগে এন এর মান লাগবে। এন ইকুয়াল টু কত বলো তো? সে তৃতীয় শক্তি স্তরে অবস্থান থ্রি। করতেছে, তাহলে 3। এবার লিখবো আমি এল এর মান। এই ক্ষেত্রে আমি যে নাটকটা করি সেটা হচ্ছে এন এর 3 এর ভ্যালু, এন এর মান 3 এর জন্য পসিবল এল এর ভ্যালুগুলোকে লিখে ফেলি। 0 লিখি, 1 লিখি, 2 লিখি। এখন এল এর মান 0 মানে কি বুঝায়? এল এর মান 0 মানে বুঝায় এস উপশক্তি এস। স্তর, এটা বুঝায় পি উপশক্তি স্তর, এটা বুঝায় ডি উপশক্তি স্তর। তুমি যারা খুঁজতেছো সে তো পি উপশক্তি স্তরে, তাহলে এটাও হবে না, এটাও হবে না, হবে হচ্ছে এল ইকুয়াল টু 1। বুঝেছো? বুঝেছি। এটা হচ্ছে আমার টেকনোলজি, যা যা পসিবল ভ্যালুজ আমি এগুলো লিখে নেই। তারপরে আমাকে এবার বলেন এম এর মানের ক্ষেত্রে কি হবে। এল এর মান 1 এর জন্য এম এর যতগুলো পসিবল মান আছে আমি সব লিখে ফেলি। এল এর মান যখন 1 তখন এম এর মান কত হয়? -1, 0, আর জিরো একটা কত, প্লাস +1। ওয়ান। সো চিরাচরিত নিয়ম অনুযায়ী আমাদের এটাকে আমরা বলি পি এক্স অরবিটাল, এটাকে বলে পি ওয়াই, এটাকে বলে পিজেড। সো তুমি যারা খুঁজতেছো সেটা পি ওয়াই তে, তাহলে এটাও নেওয়া যাবে না, এটাও নেওয়া যাবে না, নিতে হবে এইটা।
আমার কথা কি বুঝছেন? আচ্ছা, এবার আমরা কি করব? স্পিন কোয়ান্টাম নাম্বার। স্পিন কোয়ান্টাম নাম্বার প্রথম ইলেকট্রন হইলে আমরা লিখি প্লাস হাফ, এটা লিখি, বারবার বলতেছি, এটার কোনো ফিক্স রুল নাই। পরেরটা হচ্ছে মাইনাস হাফ, তাহলে এখানে আমাদের কত লেখা লাগবে? মাইনাস হাফ। তবে এখানে আরো লেখা ভালো যদি আমরা লিখি প্লাস মাইনাস হাফ। তোমরা কি বুঝেছো? বুঝেছি। অর্থাৎ এটা প্লাস হাফ হইতে পারে, এটা মাইনাস হাফ হইতে পারে, বাট মোস্টলি আমাদের দেশে ভর্তি পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষা দেখা যায় এগুলোকে মাইনাস হাফ ধরে আনসার দেয় আর কি। সো দ্যাটস দ্য কোয়ান্টাম নাম্বারস ফর ক্লোরিন। আচ্ছা, এবার আমার কিছু জিনিস লাগবে, আমি একটু কপি করে নিয়ে যাই, কারণ আমি ভাই এগুলো বারবার রাখতে পারবো না, সময় নষ্ট। ওকে, এই তোমরা কি দেখতেছো যে এই টপিকগুলোই আমরা যদি একাডেমিকে পড়তাম আমাদের 5-6 দিন লাগতো, সেগুলো এখন তুর 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 করে হয়ে যাচ্ছে। কি ভাইয়া? কারণ কি বলো তো? সামনে কারণ পরীক্ষা। সামনে সামনে পরীক্ষা তো বটেই, আর আমি পিছনে আগেও তুমি একবার পড়ে দেখে আসছি। আসছো, পিছনে একবার হ্যাঁ। শুনে আসছো, এমন না যে নতুন। হ্যাঁ, ইন্টার ফার্স্ট ইয়ার হইলে তো তোমার আগে ক্লাস শুরুই করা লাগতো। আল্লাহর কসম, আমার কথা বিশ্বাস কর প্লিজ, আল্লাহর কসম লাগে, এগুলো সত্যি কথা বলতেছি। কিন্তু এখন তো আর তোমার সাথে সেই মারামারিটা আমার দরকার নাই। আচ্ছা, নাইট্রোজেনের সর্বশেষ ইলেকট্রনের কোয়ান্টাম নাম্বার লাগবে, তাহলে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস আমরা একবারে বক্স পদ্ধতিতে করে ফেলছি, এবং তার ক্ষেত্রে আমরা জানি এই তিনটা গায়েব হয়ে যাবে। এই যে এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। ধরে নিচ্ছি তোমরা ইলেকট্রন বিন্যাস পারো, ইলেকট্রন বিন্যাস না পারলে কিন্তু মহা বড় বিপদ সামনে অপেক্ষা করতেছে, অ্যাডমিশন টেস্ট এখনো সময় আছে, শিখে ফেলো। সো এর লাস্ট ইলেকট্রন হবে হচ্ছে আমাদের এই ভদ্রলোক। তাহলে এর জন্য আমরা কি করব? এন ইকুয়াল টু কত বলেন তো? 2 না? সেকেন্ড শেল। এল সেকেন্ড। এর জন্য কি লিখবো? এন এর 2 মানের জন্য যতগুলো ভ্যালু হয় আমি লিখে ফেলবো, 0 আর 1। 0 তো বোঝাচ্ছে 2s উপশক্তি স্তর, 1 বোঝাচ্ছে 2p উপশক্তি স্তর, তাহলে আমাদের ইলেকট্রন কোথায় আছে? ওয়ানে। 1-এ আছে, থাকুক। তারপরে এবার কি করব? আমরা এম এর মান লিখবো। তাহলে এম এর মান কি করব? এল এর মান 1 এর জন্য পসিবল ভ্যালু সব লিখে ফেলবো, তাহলে -1, 0, তারপরে কত? +1। বলেন, তাহলে আপনার ইলেকট্রন কোথায় আছে? -1-এ নাই, 0-তেও নাই, +1-এ আছে। এবার স্পিন কোয়ান্টাম নাম্বার লেখো। স্পিন কোয়ান্টাম নাম্বার কোনটা লিখবো বলো তো? প্লাস হাফ লিখে দিব, কারণ ওই যে ভাই উপরের দিকে চাই আছে, তাই দ্যাটস হাফ ইট। স্পিন। হ্যাঁ, সো দ্যাটস ইট, সহজ। তারপরে চলো বন্ধু, কোন পরমাণু তৃতীয় শক্তি স্তরে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা, এটা এই প্রশ্নটা প্রায় আসে, কোয়ান্টাম সংখ্যার সাহায্যে হিসাব করে দেখাও। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ভয়াবহ ইম্পর্ট্যান্ট। একটা বক্স দিয়ে সুন্দর ভদ্রলোকের মতো লিখে আসবে, এটা বাংলায়ও লিখে লিখে করা যায়, ভালো হয় না, মানে দেখতে ভালো লাগে না আর কি। একটা বক্স করে ভদ্রলোকের মতো লিখবা। আমি একটু বাক্সটা বানাই নেই, দাঁড়াও। আচ্ছা, এই একটা বাক্স। তারপরে আরো লাগবে কি কি জানি লাগবে আর কি। এখানে আমরা লিখবো এন এর মান, তারপরে আমরা কি করব? এল এর মান, তারপরে আমরা কি করব বন্ধু? এম এর মান। এম এর মান, তারপরে করব কি? অরবিটাল সংখ্যা, আর তারপর হচ্ছে ইলেকট্রন সংখ্যা। ওকে, সো এবার বলো, এটা হচ্ছে এন এর মান, তারপরে এল এর মান, এম এর মান। এম মানে কি? অরবিটাল না? সো এখানে আমরা লিখবো হচ্ছে অরবিটাল সংখ্যা। অরবিটাল সংখ্যা। চাইলে পরে একটা ঘর বানাইতে পারো, অনেক স্যারেরই চুলকানি কাজ করে, ওটা দেখানোর জন্য প্লাস মাইনাস আপ, ওটা দেখানো জরুরি না আর কি। আর তারপর হচ্ছে একবারে ইলেকট্রন সংখ্যা দেখায় দেয় আর কি। খুবই চুলকানি কাজ করে, মানে এটা না লিখলে একেবারে নাম্বারই দিবে না, মানে মনে হচ্ছে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। এন এর মান হচ্ছে প্রথমে কত বসাবো? তৃতীয় শক্তি স্তরে, কিন্তু তার মানে এন ইকুয়াল টু জাস্ট কত? 3। 1 2 3 কিন্তু দেখাইতে বলে নাই, এন এর মান জাস্ট 3 এর জন্য হিসাব করতে হবে। তাহলে এবার বলেন তো এল এর মান কত আসবে আমাদের? 0 1 আর একটা কত? 2 না? 0 1 আর হচ্ছে 2। হ্যাঁ, এখন বন্ধু এই যে দেখো সুন্দর ঘর হয়ে গেছে। এল এর মান যখন 0 তখন এম এর মান কত হয়? শুধুই 0। এবং এটাকে আমরা কি বলি বলো তো? এটাকে আমরা বলি হচ্ছে এস উপশক্তি স্তর। কি বলতেছি? এইটা এস উপশক্তি স্তর, এটা কি? এটা হচ্ছে এস অরবিটাল। আচ্ছা, তারপরে এল এর মান যখন 1 তখন এম এর মান কত হবে? -1, 0 আর একটা হচ্ছে +1। +1। 2 এর জন্য হবে -2, -1, 0, +1 আর একটা হচ্ছে +2। তাহলে +2। এদের জন্য কি দিয়ে কি আমি একটু বলে দিই, এটাকে বলে আমাদের পিএক্স অরবিটাল।
পি ওয়াই অরবিটাল, এটাকে বলে পি জেড অরবিটাল। ওইটা আমি আর লিখতেছি না, জায়গা লাগবে অনেক, বাট তোমাদের বারবার মাথায় রাখার জন্য আর কি। আচ্ছা, তারপরে বলেন, এখানে এম এর মান একটাই, তার মানে অরবিটাল আছে কয়টা? একটা। এখানে এম এর মান তিনটা, তার মানে অরবিটাল তিনটা। এখানে এম এর মান পাঁচটা, তার মানে অরবিটাল হচ্ছে পাঁচটা। তারপরে যে প্লাস মাইনাস হাফ দিয়ে দিতে পারো আর কি। হুম। বা ইলেকট্রন সংখ্যা কিভাবে দেখাবা? 1 ইন্টু হচ্ছে 2, মানে বুঝিছো, টু। দুইটা। এখানে 3 ইন্টু 2 মানে 6টা। এখানে 5 ইন্টু 2 মানে হচ্ছে 10টা। তাহলে মোট ইলেকট্রন কয়টা আসবে আমাদের কাছে? টোটাল ইলেকট্রন এখানে লিখে দিলাম, এটা হচ্ছে 18। 18, এই তো। মানে এখানে কেন ইনটু 2 করে হয়েছে, তার কারণটাই হচ্ছে ওই যে দুইটা কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম নাম্বার কয়টা? দুইটা না, একটা প্লাস হাফের জন্য, একটা মাইনাস হ্যাঁ, হাফের জন্য। দ্যাটস ওয়াই আর কি ওখানে 2 করে গুণ হয়েছে আর কি। ওটা স্যাররা চায় দেখতে অনেক সময়, এটা কেন যে জরুরি আমি জানি না এত ওইটা বেশি। কলেজেও করাইছিল। এই ওইটা লিখে ডাইরেক্ট গুণ করে দিছিল। আচ্ছা ঠিক আছে, দিও, যেভাবে করাইছে দিও, সমস্যা নেই। আচ্ছা, এটা কুয়েটের একটা প্রশ্ন, আমার যতদূর মনে পড়ে একাডেমিকে দেখানোর সময় এখানে একটা টাইপিং মিস্টেক ছিল, ওই মিস্টেকটা এখনো তাহলে আছে, কারণ ওই স্লাইড থেকে আমি কপি করে নিয়ে আসছি তো। আচ্ছা, সেটা হচ্ছে, চলো, কোন সেটটি সঠিক নয়? এই প্রশ্নগুলো প্রচুর আসে, কুয়েটে আসে একটা প্রশ্ন। বলেন, এন এর মান 1 হইলে তো ভাই এল এর মান 0 পসিবল, ইনফ্যাক্ট জিরোই হয়। এম এর মানও 0 পসিবল। স্পিন কোয়ান্টাম নাম্বার প্লাস হাফ, ঠিক আছে। 1 1 এইটা পসিবল না, সঠিক নয় বলছে না। এই যে এন এর মান 1 হইলে এল এর মান তো 1 পসিবল না। তোমরা কি বুঝেছো আমার কথা, বন্ধু? কি ভাইয়া? আচ্ছা, আমি আর যাচ্ছি না, তাইলে এখানে কই যেন একটা টাইপিং এ ঝামেলা আছে আর কি, আমার খেয়াল নেই এখন। এই যে ডি নাম্বার, না ডি নাম্বারও তো কারেক্ট, কোন জায়গায় যেন একটা ঝামেলা আছে আর কি। আচ্ছা, তারপরে বলেছে বুয়েট। বুটেক্সে আসা প্রশ্ন, 14 15 15 16, পরাপর 2 বছর। আচ্ছা, সহকারী কোয়ান্টাম সংখ্যার কোনো নির্দিষ্ট মানের জন্য চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মোট মানের সম্পর্ক হলো, আরে আল্লাহ মরি গেছি রে। বলো, সহকারী কোয়ান্টাম সংখ্যা মানে কোনটা? এল। এল এর জন্য চৌম্বক কোয়ান্টাম সংখ্যা লাগবে মানে এম। বলেন, আপনাদের কি জানা আছে এম এর সংখ্যা, মানে এম কতগুলো পাবা সেটার সংখ্যাটা কি বলো তো? টুয়াইজ এল প্লাস 1 হয় না? জানো না এটা? 9 10-এ ছিল। 9 10-এ থাকা লাগবে কেন? হায় হায়, এ ফোলাটা কি কয় রে, ফোলাটা ওই জানাই আছে তো। এটা। বইয়ে আছে তো, কমন সেন্সও আছে। এটা কি এটা কি ছিল জানিস? আমি যখন ইন্টারমিডিয়েটের পড়াশোনা শুরু করছি, প্রথম দিকে কিছু বুঝতাম না, একা একা পড়তাম তো, স্যার টার নাই, সব বন্ধুরা সব শিখে ফেলছে। এটা হচ্ছে সেই প্রথম দিকে আমার নিজে থেকে বুঝতে পারা কোনো প্রশ্নের উত্তর, যেটা কেন হয়। উপরে দেখি, মজার ব্যাপার। আচ্ছা দাঁড়া, তোদেরকে দেখাই কোথায় সেটা। এটা নিজে নিজে বের করা যায়। হ্যাঁ, কিন্তু রে পিয়াল, আমি তো তোর মতো মেধাবী ছিলাম না, তুই তো এটা বোঝো না মনু। এই যে দেখো, এল এর মান কয়টা? একটা। এম এর মানও পাচ্ছ একটা। এল এর মান যখন এক, মানে একটা না কিন্তু এক, তখন এম এর মান কয়টা পাচ্ছ? তিনটা পাচ্ছ। তার কারণটা কি? এল এর মানটা যদি এইখানে হয়, বুঝতেছিস, কি ভাইয়া? তার বাম দিকে কতগুলা ঘর যায় বলেন তো? এল সংখ্যক ঘর যায়। আবার ডান দিকে কি এল সংখ্যক ঘর যায় না? ওই যে মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত যাচ্ছ, আর হ্যাঁ। মাঝখানে একটা নাম্বার, তাহলে কি এল প্লাস এল, টুয়াইজ এল হয়ে যাবে, সাথে হচ্ছে +1। বুঝছ নাই আমার কথা? এই যে দেখো, এম এর মান, সরি, এল এর মান বুঝছি। যখন 2, তখন এম এর মান কতগুলো আসে? 5টা আসে। কারণটা কি? পাঁচটা। 2 ঘর বামে যায়, আবার 2 ঘর ডানে যায়, তাহলে 4টা মান নিছে। আর মাঝখানে তো জিরো একটা আছে, তাহলে টোটালি তো টুয়াইজ এল প্লাস 1 হবে। এটা হচ্ছে আমারে কেউ না বুঝাই দিতে নিজে বুঝছিলাম, আরে আনন্দের গড়াগড়ি রে, হ্যাঁ, যে হ্যাঁ আমাকে দিয়ে বিজ্ঞান হবে। আল্লাহ। আমিও ম্যাথ পারি। হ্যাঁ, আমি সব পারি। আচ্ছা, এবার দেখো, তাহলে কারেক্ট আনসার কোনটা? টুয়াইজ এল প্লাস 1। বি। কোন শক্তি স্তরে, চট্টগ্রাম বোর্ড 21 22, বাইরে বাই পরাপর 2 বছর আসছে, ইন্নালিল্লাহ। কোন শক্তি স্তরে অরবিটাল সংখ্যা নির্ণয়ের সূত্র কোনটা? অরবিটাল সংখ্যা, কিন্তু অরবিটাল সংখ্যা। দেখো, এম এর মান দিয়ে কি বুঝায়? অরবিটাল বুঝায় না? হ্যাঁ। তাহলে অরবিটালের সংখ্যা বাইর করার সূত্র কোনটা? একটু আগেই না দেখলাম, টুয়াইজ এল প্লাস 1। 2m+1। তাহলে এটাই তো, এন দিয়ে রাখছে, এন এটা দিয়ে টু এন। বলছে। এম দিয়ে। এটাও ঠিক আছে, কিন্তু এটাও মিথ্যা কথা না, এটাও ঠিক আছে। এইটা একটা অরবিটাল নির্ণয়ের সূত্র, এটা একটা সূত্র। আর একটা সূত্র হচ্ছে, যদি এন এর সাপেক্ষে বাইর করতে যাও, তাহলে সেটা কি হবে বলো তো? এন স্কোয়ার। কারণটা বুঝছো তো? এন স্কয়ার। টোটাল ইলেকট্রন ক্যাপাসিটি একটা শক্তি স্তরের কত? 2n স্কোয়ার না? বুঝো না?
টু আসে কেন? ওই যে ইলেকট্রন সংখ্যার জন্য। তাহলে অরবিটালের সংখ্যা কত, তার অর্ধেক হবে না? কারণ প্রতিটা অরবিটালে সর্বোচ্চ দুইটা করে ইলেকট্রন ধরে। বুঝতে পারছিস কি বাবা? জি ভাইয়া। অরবিটাল সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে শক্তি স্তরের সাপেক্ষে বের করলে এন দিয়ে, আর উপশক্তি স্তরের সাপেক্ষে বের করলে টুয়াইজ এল প্লাস ওয়ান আর কি। আচ্ছা, তাহলে এখানে আমাদের কি হবে? এখানে বলছে অরবিটাল সংখ্যা নির্ণয়ের সূত্র, সেটা হচ্ছে এন স্কোয়ার। এটা কোন ভার্সিটিতেও আসা প্রশ্ন বেশ কয়েকবার। বব 15, কোন উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো কত? বলো তো তোমরা এবার। অরবিটাল সংখ্যা কি ছিল আমাদের? টুয়াইজ এল প্লাস ওয়ান ছিল না? বোঝা না? একটু আগে তো বললাম। হ্যাঁ। টুয়াইজ, এই যে এম হচ্ছে অরবিটাল, এই যে অরবিটাল সংখ্যাই বাইর করার সূত্র এই দুইটা। এখন অরবিটাল যদি টুয়াইজ এল প্লাস ওয়ান হয়, তাহলে বলেন তো অতএব ইলেকট্রন সংখ্যা কত হয়ে যাবে? টু ইন্টু টুয়াইজ এল প্লাস ওয়ান হবে না? হ্যাঁ, দ্বিগুণ হয়ে যাবে। দ্বিগুণ হয়ে যাবে। পিয়াল ঠিক আছে তো আমার লেখা নাকি? পিয়াল হ্যাজ ডাইড ইন এ রিভারাইন কান্ট্রি নেমড বরিহাল। তোরে কিলাইতে যে মন চায়। এই অ্যাডমিশনের সময় কি ঢাকা আসবি পিয়াল? এত যায়নি না। তা তো জানি না গাধা। আর ঢাকা আসলে আমার কিল খেয়ে যাইস। তোরে কিলানোর আমার খুব শখ, তোরে আর ওদিকে ইমন রে, যশোরের। আচ্ছা, সিলেট বোর্ড 23, পরমাণুর তৃতীয় শক্তি স্তরে এম এর মান কয়টি? ভাই এম মানে কি বাবা? অরবিটাল না? তো অরবিটালের সংখ্যা কয়টা বলেন? তৃতীয় শক্তি স্তরে টুয়াইজ এল প্লাস ওয়ান, তৃতীয় শক্তি স্তরে অরবিটাল কয়টা? কইতে পারে না। 3s একটা থাকে, আর 3p(x), 3p(y), 3p(z) তিনটা না? তাহলে টোটালি কয়টা? চারটা। এই যে কারেক্ট আনসার 4। তোমরা কি বুঝেছো পিডি বন্ধু? কত থাকে? হ্যাঁ। ও, রাইট। পিডি। হ্যাঁ হ্যাঁ, আমি তো খেয়ালই করি নাই। তাহলে 3D-তে আবার তাহলে কয়টা থাকবে 9টা বলো তো? হবে। 5টা। 5 আর 3 8 আর 1 9। তাহলে কারেক্ট আনসার হচ্ছে 9টা। আমি কিন্তু আসলেই খেয়াল করি না, আমি চলে যাচ্ছিলাম, আমার খেয়াল নাই। তো এরকম ভুল হয় মাঝে মধ্যে, এই ভুলগুলো আপনাদের পরীক্ষার হলে করা যাবে না। এটা কি বব 23, কোন কোন পরমাণুর 22তম ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার কোন সেটটি সঠিক? 22তম ইলেকট্রনের জন্য 22। তাহলে আমরা একটু ইলেকট্রন বিন্যাস লিখে ফেলি। 1s2, 2s2, 2p6, 3s2। 3p6 পর্যন্ত কয়টা ইলেকট্রন হয় জানো? 18টা ইলেকট্রন হয়। 18। 18-র পরে 3D লিখবো নাকি 4s লিখবো, কোনটা লিখবো? ফরেস্ট টু সিরিয়াল মানে ওই এল 3D প্লাস ওয়ান। লিখবো, কিন্তু ইলেকট্রন না দিয়ে চলে যাব হচ্ছে 4s এ। ফোরেস। তাহলে 18-র পরে 2 20 আর 2 22। তার মানে এখানে কোন ইলেকট্রনের কথা বলতেছে বুঝছো তো? 3D-তে সেকেন্ড যে ইলেকট্রনটা, হ্যাঁ। এই যে এইটা, এই সেকেন্ড ইলেকট্রনের কথা বলতেছে এটা। তাহলে এখন এই ভদ্রলোকের জন্য আমাদের এন এর মান কত হবে? 3 হবে। 3। এল এর মান কত হবে? 2 হবে, বুঝছো তো? ডি উপশক্তি স্তর 2। এম এর মান কত হবে বলো তো? এটা হচ্ছে -2, -1, 0, +1, +2। তাহলে এটা হচ্ছে -1 হওয়া উচিত, এটা অন্য কোনো -1। মানও বসাইতে পারে, জানি না কি করছে। স্পিন কোয়ান্টাম নাম্বার +1/2 -1/2 কিছু একটা হবে আর কি। তাহলে এবার দেখো 3 2 -1 কোথায় আছে? 3 2 নাই তো। নাই, তার মানে কারেক্ট আনসার এটা। ওই যে বললাম না, মানে এম এর মান নিয়ে এই প্রশ্নটা করছে হাজার ইসারের বই অনুসারে। ওই হাজার ইসারের বইতে এগুলো কি জানি আবল তাবল করছে আর কি, দেখবা। তোমরা কি বুঝছো বাবার আমার কথা? মানে এছাড়া আর কোনোটাই তার সাথে জুতসই না, মানানসই হয় না। এবং এখানে কোনটা বলছে দেখো, কি বলছে দেখো, কোন সেটটি সঠিক। মানে দেয়ার আর আদার অপশনস টু, বাট দিস ক্যান বি অলসো ওয়ান অফ দ্য অপশনস। বুঝে না? বুঝছি। এই তো। আর আর যে কোনোটা দেখো না, এন এর মান 4, এটা কোনোভাবেই একসেপ্টেবল না। এন এর মান 3 ঠিক আছে, বাট এল এর মান 0 মানে কি? এটা তো এস উপশক্তি স্তর আসে, এটা তো কোনোভাবেই একসেপ্টেবল না। সো দ্যাট ইজ দ্য অনলি পসিবল একসেপ্টেবল আনসার, ঠিক আছে? আচ্ছা, তারপরে চলো, এফ অরবিটালের জন্য ছাগলেরা প্রশ্ন করছে, এফ নাকি অরবিটাল? এফ কি বলেন? উপশক্তি স্তর, যাই হোক বুঝে নিও আর কি। উপশক্তি স্তর। এফ উপশক্তি স্তরের জন্য এল এর মান কত? এল এর মান মানে কি বলো? এল ইকুয়াল টু 0 হইলে এস উপশক্তি স্তর, 1 হইলে পি, 2 হইলে ডি, 3 হইলে কি এফ হবে না? বুঝেছো? হ্যাঁ। তাহলে থ্রি থ্রি, এই যে থ্রি। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি পাওয়া যায়? তোমার দাদার মাথা পাওয়া যায়, বলো কি পাওয়া যায়? প্রধান শক্তি স্তর পাওয়া যায় না? ইলেকট্রনের ঘূর্ণন দিক। ঘূর্ণনের দিক তো স্পিন কোয়ান্টাম নাম্বার দিয়ে পাওয়া যায় গাধা।
অরবিটাল পাওয়া যায়, অরবিটাল পাওয়া যায়, এটা এটা কারেক্ট অরবিটাল। আনসার। চুম্বক উপশক্তি স্তর পাওয়া যাচ্ছে এল দিয়ে, প্রধান শক্তি স্তর পাওয়া যাচ্ছে এন দিয়ে। তোমরা কি বোঝো না আমার কথা? এ গরুরা শক্তি। বুঝছিস? হ্যাঁ। আচ্ছা, তারপরে ঢাবো মনে 21। হচ্ছে এগুলো বাচ্চা। তোদের সবার নেটওয়ার্কের সমস্যা নাকি আমার নেটওয়ার্কের সমস্যা জানি না। সবার আচ্ছা, কথাই বাজে বাজে আসতেছে, বুঝতেছি তাহলে না। কি আমার নেটওয়ার্কের আর সমস্যা নাকি? নেটওয়ার্ক তো ঠিক আছে। ইয়ে, আমারটা ঠিক আছে, ইয়ে। না ভাই, আপনারটা ঠিক আছে। স্টারলিংক, স্টারলিংক। কোনটি আকৃতি প্রকাশ করে বলো বন্ধু? প্রধান কোয়ান্টাম সংখ্যা কি আকৃতি প্রকাশ করে? না, এটা কি আকার। করে? এটা হচ্ছে আকার রশ্মিকার প্রকাশ করে। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কি? ওরিয়েন্টেশন, ত্রিমাত্রিক দিক বিন্যাস। ত্রিমাত্রিক, ত্রিমাত্রিক দিক বিন্যাস। হ্যাঁ। তারপরে সহকারী কোয়ান্টাম সংখ্যা কি প্রকাশ করে? আকৃতি। আকৃতি। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা কি প্রকাশ করে? ওই ঘূর্ণন আর কি, হইলো? তাহলে কি জিজ্ঞেস করছে? আকৃতি কোনটা, সহকারী। এই যে এই, একই প্রশ্ন দুইবার দিছে, ইতা করে কিলা মুজে হইছে। কি বলছে এখানে? ঢাবো 17, ক্যালসিয়ামের সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন দ্বয়ের কোয়ান্টাম সংখ্যার সেট কোনটি? আল্লাহ, সর্ববহিস্থ স্তরে ক্যালসিয়ামের কোনটা থাকে? 4s2 থাকে না? 3p6 পর্যন্ত তো 18, তাহলে 4s এ দুইটা থাকবে, তাহলে এর জন্য বলো আমাকে এন এর মান কত? এন হবে হচ্ছে 4, এল হবে হচ্ছে 0 কারণ এস উপশক্তি স্তর, এম হবে হচ্ছে কত? 0, স্পিন কোয়ান্টাম নাম্বার হবে হচ্ছে +12, আর একটা কি বলেন তো? -12। তার মানে 400, 40, এই যে প্রথমটাই। বুঝেছো? আর কোনটাই মেলে না, 41 হবে না, 42 হবে না। তারপরে জব 17, মৌলের পরমাণুর কোনটিতে সর্বোচ্চ 6টি ইলেকট্রন থাকতে পারে? আল্লাহ জানে 6টা ইলেকট্রন, এই তো ফিউ উপশক্তি স্তরে দাঁড়া, একটি ফিউ উপস্তরে, এই যে ফেটে গেছি। বুঝেছো? সহজ তো। হ্যাঁ। তারপরে 4p অরবিটালের গাদা, 4p কোনো অরবিটাল না, 4p উপশক্তি স্তর। 4p অরবিটালের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কত বলো তো? মানে পি উপশক্তি স্তরের জন্য ভাবো, পি উপশক্তি স্তরের জন্য পি হইলেই কি হয় বলেন তো? এল এর মান 1 হয় না? 1, বোঝো নাই? 0, 0 থেকে শুরু হয় 1। হ্যাঁ। সকল বোর্ড 18, মব 22। পি উপশক্তি স্তরের জন্য এল এর মান 1, জি স্যার কথা সত্য। এম এর মান -1, 0, +1, সত্য। অরবিটাল সংখ্যা দুইটা না স্যার, অরবিটাল সংখ্যা কয়টা বন্ধু? 3টা। বোঝো নাই? তার মানে 3টা। কারেক্ট আনসার হচ্ছে 1 আর 2। এই যে, কেন তোমরা পরীক্ষায় ভালো করবে না? বদ্ধ ভাইয়া, খোলা হ্যাঁ বলো। 2018 সালে কি হয়েছিল? সকল বোর্ডেই এক কোশ্চেন। ওইখানে কি জানি একটা প্রশ্ন হয়েছিল, চুরি হয়েছিল মনে হয়। প্রশ্নপত্র চুরি হওয়ার পরে, মানে 2018 সালে বোঝো না, রাইতের ভোট দিনে দিছে। ওই বছর তুল কালাম হয়ে গেছিল দেশের মধ্যে। আসো, যাই হোক, ময়মনসিংহ বোর্ড 2021। কোয়ান্টাম সংখ্যা বাড়লে কি ঘটে বলো তো? কি ঘটে? এটা একটা ছাগল মার্কা প্রশ্ন। এটা যে সারি করছে আমি কোয়ান্টাম তাকে সংখ্যা বলবো বাড়লে এটা একটা বিশ্ব ছাগল মার্কা প্রশ্ন। বলো কেন বললাম বিশ্ব ছাগল? কে বলতে পারবা? কারণ কোন কোয়ান্টাম সংখ্যা এটা তো বল নাই। সংখ্যা বাড়ে। আচ্ছা ধরলাম কোয়ান্টাম সংখ্যার মান বাড়ছে, মানে ধরে নিলাম এন এর মানই বাড়ছে, তোরা এবার বল। তাও বিশ্ব ছাগল মার্কা একটা প্রশ্ন, বলো। এন এর মান ধরে কাজ কর না। পরমাণুর আকার কমে না, কমবে তো না, বাড়বে। পরমাণুর ব্যাসার্ধ কমে না, বাড়বে। পরমাণুর শক্তি বাড়ে, হ্যাঁ বাড়তে পারে। আচ্ছা, কেন্দ্রমুখী বল কমে না রে ভাই, বড় আকার হইতে থাকলে কি হয়? কেন্দ্রমুখী বল বাড়ে, কারণ কমে। কেন্দ্র বিমুখী বলও বাড়ে। এখন ঘটনা হচ্ছে, শোন, এখানে আসলে কারেক্ট আনসার এই পরমাণুর শক্তি বাড়ে। তবে এই প্রশ্নগুলো দেখে আমার মুখে থুথু ভরে যায়। তার কারণটা হচ্ছে পরমাণুর শক্তি আসলে বাড়া কমার কিছু নাই। ওটা কি হবে জানেন? কেউ বলতে পারতেছেন না? হ্যাঁ। না, ইলেকট্রনের। আচ্ছা, কোয়ান্টাম সংখ্যা তো কোনো পরমাণুর হয় না। কোয়ান্টাম সংখ্যা কি কোনো পরমাণুর হয়? না। বুঝি নাই। কোয়ান্টাম সংখ্যা কার হয়? পরমাণুর ভিতরকার কোন একটা ইলেকট্রনের। ইলেকট্রনের। ইলেকট্রনের হয়। প্রত্যেকটা ইলেকট্রনের জন্য আলাদা আলাদা সেট অফ কোয়ান্টাম নাম্বারস আছে। তো ঘটনা হচ্ছে এইটা পরমাণুর হবে না, এটা কি হবে জানো? ইলেকট্রন। এই প্রত্যেকটা জায়গায় পরমাণুর জায়গায় হবে হচ্ছে ইলেকট্রন। সো গাধার মতো প্রশ্ন করছে, গাধা। চলো,
তারপরে ভাইয়া কি বলেছে? হুম। ইলেকট্রনের আগের প্রশ্নে ইলেকট্রনের আকার কমে কমে হয়ে যায় যে ইলেকট্রনের ইলেকট্রনের ঘূর্ণন পথের আকার, মানে কথাগুলো অনেক চেঞ্জ করতে হবে, বাট এখানে পরমাণু কথাটা তো কোনোভাবেই আসে না, কারণ কোয়ান্টাম নাম্বার কোনো পরমাণুর হয় না, পরমাণুর ভিতরকার ইলেকট্রনের হয়। কিছু বোঝো জি নাই? অনেক চেঞ্জ এ তোরা করা কেউ যাবে। কথা কইস না রে ভাই, নেটওয়ার্কের বেজায় বিচ্ছিরি অবস্থা। আচ্ছা, দিনাজপুর বোর্ড 21 বদ্ধ ব্যবধির মধ্যে আছে L=2 N=3, কোন অরবিটালটি সঠিক? হায় হায় সর্বনাশ, মানে এন এর মান 3 মানে তৃতীয় শক্তি স্তর, 3D এল এর মান 2 3D মানে 3D। 3D, এই যে এটা। তোমাদের কিছু প্রশ্ন আসে পরীক্ষা, আমি এগুলো আনতে ভুলে গেছি। কোন অরবিটালটি সঠিক নয়? দেখেছো এই টাইপের প্রশ্ন? ওই যে 2D কেন সম্ভব নয়, ছ হ্যাঁ কি? নম্বরে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, খ ওগুলো একটু নম্বরে পড়ো আর আসে। কি। হ্যাঁ, প্রচুর আমি আসে। আনি নাই, সরি। কুমিল্লা বোর্ড 21, কোন ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার কোন সেটটি গ্রহণযোগ্য? আল্লাহ, 1 হইলে 1 তো কোনোদিন হয় না, এটা হবে না কেন বুঝছস তো? এন এর মান 1 হলে তো এল এর মান জীবনে 1 হবে না। 2 হইলে 0 অ্যাকসেপ্টেবল, 0 হইলে আবার এখানে 1 অ্যাকসেপ্টেবল, বাট এটা তো 1 লেখা উচিত হয় না, +1 লেখা উচিত ছিল। আচ্ছা, হোয়াট এভার। গ্রহণযোগ্য দুই বলছে নম্বর। কোনটা তাহলে? 4 হইলে 2 হয়, 2 হইলে তো আবার এখানে -1 কি হবে? হ্যাঁ, -1 তো হবে। হবে তো, ডি হ্যাঁ, সঠিক না, তাহলে সি। 3 হইলে 1 হয়, 1 হইলে আবার -2 হয় না, ডি নাম্বার কারেক্ট না, তাহলে বি আর সি তো দুইটাই হয়। তোমরা বোঝো না আমার কথা বন্ধু? বুঝছি। হ্যাঁ, দুই তাহলে নম্বর তো এখন হয় না, দুই নম্বর তো জিরো আছে, জিরো। ও সরি, এল এর মান 0 হইলে তো এম এর মানও 0 হবে, রাইট। সরি সরি, বি নাম্বারও হয় না, হ্যাঁ সি নাম্বারটা কারেক্ট, রাইট। এই আমার লজিকটা বুঝছিস তো? আমি প্রথমে তালগোল পাকায় ফেলাইছিলাম। আচ্ছা, বব 21, পরমাণুতে অরবিটাল সম্পর্কে ধারণা দেয় কোন কোয়ান্টাম সংখ্যা, বলো তো? বলো, কোন কোয়ান্টাম? অরবিটাল আমি বারবার লিখছি, একটু আগে তো লিখলাম, এই বেটা পারা না এটা। সম্ভব কোয়ান্টাম সংখ্যা। চৌম্বক চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা। হ্যাঁ, বব 21। এই একই প্রশ্ন দুইবার দিছি, এক প্রশ্ন। এই করে করে স্লাইড বড় বানায়। এই যে দেখো, নোড, নোডাল তল, লোব, ভাই কথা খুবই সহজ। যেখানে নড়ন সড়ন নাই, ইলেকট্রনের তরঙ্গের তীব্রতা নাই, তাকে আমরা কি বলবো বলো তো? নোড। নোড। যেখানে তুমি ইলেকট্রন ফাইতেছো না, সেটা হইতেছে নোড। যেখানে মেলা মেলা ইলেকট্রন ফাইতেছো, পাওয়ার সম্ভাবিলিটি বেশি, ওইটাকে বলে কি? লোব। বুঝিছো? উল্টা, নোড আর লোব উল্টা। সো তাইলে নোড কাকে বলে? অরবিটাল যেসব স্থানে, অরবিটালের যেসব স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বোচ্চ, সেটা হচ্ছে লোব। আর নোড হচ্ছে উল্টা, ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বনিম্ন। নোডাল তল কাকে বলে? এই বেটা ফোকাস তল কাকে বলে? ফিজিক্সে পড়ছস না? ফোকাস মানে প্রধান ফোকাসের ভিতর দিয়ে একটা প্রধান অক্ষের লম্ব যে তল, তারই বলে হচ্ছে কি? ফোকাস তল। সো এখানে নোডাল তল মানে কি? নোডের ভিতর দিয়ে একটা তল কল্পনা করলে তাকেই বলে নোডাল তল। দ্যাটস ইট, সহজ। সো এই যে দেখো, এই যে ধরো একটা পি উপশক্তি স্তর দেখাইছে এখানে, এই যে ডাবল ডাম্বেল শেপ তোমরা জানো, এই ডাবল ডাম্বেলের এই জায়গাটাতে আসলে কি, এই জায়গাটাতে কোনো ইলেকট্রন থাকার সম্ভাবিলিটি নাই। ওইখানে ইলেকট্রনের ওয়েভ ফাংশন জিরোর মতো অবস্থা। সো তাইলে এইটাকে আমরা বলবো হচ্ছে নোড। আর এইখানে যে তলটা কল্পনা করা যাবে, ওই যে স্লাইস করলে ওর মাঝখান দিয়ে, ওটাকে আমরা বলবো নোডাল তল। এই যে নোড হচ্ছে পয়েন্টটা, আর লোব হইতেছে এই মাথাগুলা, এই মাথাগুলারে বলা হচ্ছে লোব। এই জায়গা, এইসব জায়গা হচ্ছে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি বেশি। বুঝছো কি তোমরা বন্ধুরা? আচ্ছা, আর এই যে নোডাল তল কাকে বলে, এখানে ছবি ভালো বোঝা যাচ্ছে না ক্যামেরায় মনে হচ্ছে। এই এই যে ধরো এই পি অরবিটালটাকে এরকম কাইট করে লেখছে, কাইট করে আঁকার পরে মাঝখান থেকে একটা স্লাইস মারি দিছে, এটাকে বলা হচ্ছে নোডাল তল। দ্যাটস ইট। আচ্ছা, এই সূত্র মুখস্থ রাখবা আর কি, এই সূত্র মুখস্থ রাখলে পরীক্ষায় এমসিকিউ আনসার করতে পারবা। নোড আর লোভ নিয়ে বেশি কথা বলবো না, এটা আসলে পিওর বুলশিট লেখছে তোমাদের বইতে, মানে কনসেপ্ট ক্লিয়ারও করে নাই, খোলাসাও। এগুলোর জন্য প্রচুর ফিগার দরকার আর কি। এই কি কি জানি বাইর করছে দেখো, এই কি কি জানি বাইর করছে দেখো, পাঁচটা জিনিস। নোড মূলত দুই প্রকার, এগুলো লাগে না একাডেমিকে, অনেক ফেসাইছি। রেডিয়াল নোড, অ্যাক্সিয়াল নোড, ঘোড়ার ডিম লাগবে না। এই যে ছবি টবি আঁকা আছে দেখবা, কোন অরবিটালে কটা করে নোড থাকে। অরবিটাল, অরবিটালের পার্থক্য এটা আমি কেন পড়াবো, তোমরা একটু ফোনে নিও। এইগুলা সব ভালো করে নিবা, খুব ভালো। অরবিটাল, অরবিটাল আমি কি কি বলবো, এই ক্লাস শেষ, ঠিক আছে? আমার কি দেখাইতে হবে অরবিটাল অরবিটালের ডিফারেন্স? না। না। সময় বাঁচা, এনার্জি বাঁচা, 11টা বাজে ঘুমাইতে যা, ঘুমায় উঠে ভোরবেলায় পড়বি। এই তোরা ফজরের নামাজ পড়োস? এই গাদার দল, এই, হ্যাঁ,
এই তো সুপ করি আছে, আমি জানি তো। আচ্ছা, নেক্সট ক্লাস কিন্তু সরি অনেকদিন পরে। ভাইয়া। আজকে 25 তারিখ যাচ্ছে, 29 তারিখে ক্লাস। সো অনেক সময় বাবা মাঝখান দিয়ে ধুমায় ভালো, কোয়ান্টাম নাম্বার নিয়ে প্রচুর প্রশ্ন আসে। এবং ইলেকট্রন বিন্যাস আগামী ক্লাসে যখন জিজ্ঞাসা করব, সবার যেন ভোটের আগায় থাকে ইলেকট্রন বিন্যাস। মানে ব্যাপারটা কিরকম, ধরো তোমাকে জিজ্ঞাসা, এই বলতো কারে পড়া ধরবো, পিয়াল রে ধরি, পিয়াল বল, রেডি, মাইক অন কর, বলেন। বল সালফারের লাস্টে শেলে ইলেকট্রন বিন্যাস। এটা করলে হবে না, কে পারবি বল? নুসরাত, রাইসা। ওইভাবে সরাসরি বলতে পারেন না, মানে না, একটু সময় ভেবে এইসব বলবি না আমাকে, আমি একদম সহ্য করবো না। পরীক্ষা 2 দিন পরে সরাসরি বলতে পারি না, মানে দশ পারা লাগবে দশ পনেরো step লাগে। কে পারবি? ওটা কেডা? জামিউল ইসলাম? 3:3 to 4 এই টাইপের। সাদিয়া? সাদিয়া চলে গেছে দেখ। 3p4। এতক্ষণ পরে 3p4? তোমার বলা উচিত ছিল না 3s2 3p4, গাধা। নাইট্রোজেনের লাস্টে 3s। ছিল ইলেকট্রন বিন্যাস কি? 2s2 2p3। 2:2 একেবারে ধুম ধাক্কা মারতে হবে, কোনো কথা না, একেবারে ধুম ধাক্কা মারতে হবে। বল আয়রনের লাস্টে ছিল ইলেকট্রন বিন্যাস কি? বলেন, লাস্ট শেল। 3d4s2 ডি এই যে, অরবিটালের গুলো পারি, হ্যাঁ, ডি মানে উপশক্তি স্তরে, মানে দ্বিবলক গুলো পারি। ডি ব্লকের মৌলগুলোর ক্ষেত্রে লাস্টের ডি আর লাস্টের এসটা বলে দিতে হবে, এইটাই হচ্ছে ভদ্রতা। 3d6 4s2 এগুলা ইনস্ট্যান্ট পারতে হবে, কোনো উইদাউট এনি কাইন্ড অফ ডিলে। ঠাস ঠাস পারতে হবে, তা নাহলে তোমার জীবন শেষ বন্ধু। তুমি বুঝতেছো না যে ইলেকট্রন বিন্যাস তুমি যদি এখনো সচেতন না হও এই পরিমাণে, তোমার অ্যাডমিশন টেস্টের সময় কেউ শিখাবে না, নোবডি উইল টিচ ইউ। ইভেন তোমার এন্ড গেমের সময় আমি শিখাচ্ছি না। তাহলে বোঝো যে ইলেকট্রন বিন্যাস জিনিসটা তোমার কত ছোটবেলায় একেবারে ঠোঁটের আগায় থাকা দরকার ছিল। হুম। ওকে, টাটা, আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, দেখা হবে আবার 29 তারিখ রাতের বেলায়। ডিশিয়াও।